আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম নাফিস আহমেদ আর আমি থাকি ঢাকায়। আমার একজন পরিচিত আছে যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। সঙ্গত কারণে আমি তার পরিচয় গোপন রাখছি, তাই ধরে নিন তার নাম জালাল। আমি আগে থেকেই বলে নিচ্ছি যে কিছু কথা না বললেই নয়। জালাল ভাইকে আমি সেই ছোট্টবেলা থেকে চিনি, চাচা বলে ডাকতাম তাকে। তিনিও আমাকে খুব আদর করেন। খুব অল্প বয়সেই তিনি ড্রাইভিং শিখে ফেলেন আর নিয়তি তাকে এক পর্যায়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার বানিয়ে দেয়। আজ প্রায় 21 কিংবা 22 বছর ধরে তিনি অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় আছেন। তার জীবনে অসংখ্য ঘটনা ঘটেছে এই অ্যাম্বুলেন্স ড্রাইভিং পেশায় জয়েন হওয়ার পর থেকে। তার সাথে আমার মাঝে মধ্যেই দেখা হয়, আর দেখা হলেই দুজন বসে আড্ডা দেই। আর সেই আড্ডা দেওয়ার সময় তিনি আমাকে তার জীবনের গা ছমছমে এই ঘটনাগুলোর কথা বলেন। যদিও তিনি নিজে থেকে বলতে চান না, বরং আমি জোরাজোরি করে তার কাছ থেকে এই ঘটনাগুলি শুনি, কারণ আমার এসব জিনিসের প্রতি একটা কৌতূহল কাজ করে। আজ আমি জালাল চাচার জীবনের খুব গা ছমছমে কয়েকটি ঘটনা পাঠাচ্ছি। আপনার ভালো লাগলে শ্রোতাদেরকে শোনাবেন। সেদিন ছিল 2019 সাল। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1:30টা। অ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রামের এক বাড়ি থেকে ফিরছিলাম। একটা লাশ ডেলিভারি দিয়ে এসেছি, এক মধ্যবয়সী মহিলার। বেশ স্বাস্থ্যবান ছিলেন। আমার সাথে আমার হেল্পার নাহিদও ছিল, কিন্তু লোকটা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ায় তাকে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছি। তাই ফিরতি পথে আমি একাই অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে হবে, অ্যাম্বুলেন্সটা তো আর আমার ব্যক্তিগত নয়, হাসপাতালের সম্পত্তি। রাত প্রায় 2টো। রাস্তাঘাট ততক্ষণে জনমানব শূন্য হয়ে পড়েছে। মাঝে মাঝে 2-1টা গাড়ি আলোর ঝলকানি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেও যেন আলোর চেয়ে অন্ধকারের পরিমাণে বেশি। আমি হেডলাইট জেলে ধীরগতিতে এগিয়ে চলছিলাম। লাশ ডেলিভারি দেওয়ার পর থেকেই সবকিছু খুব স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয়কে সেদিন একটু টের পাইনি সামনে কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। আমার একটা অভ্যাস আছে, যখনই অ্যাম্বুলেন্স নিয়ে বের হই, বিশেষ করে রাতে, তখনই কোরআন তেলাওয়াত শুনি। এটা আমার বহুদিনের অভ্যাস। এই পেশায় আসার পর থেকেই আমি দেখেছি লাশের সাথে প্রায় সময় খারাপ জিনিস লেগে থাকে। শুরুর দিকে এসব বিশ্বাস করতাম না, কিন্তু ধীরে ধীরে এমন কিছু অভিজ্ঞতা হলো যে এখন আর অবিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তাই নিজের সুরক্ষার জন্য সবসময় রেডিওতে অথবা নিজের মোবাইল ফোনে কোরআন তেলাওয়াত চালু রাখি। এতে কেমন যেন একটা মানসিক শান্তি আর সাহস পাই। প্রায় ঘন্টাখানেক গাড়ি চালানোর পর আমার চোখে ঘুম ঘুম ভাব আসতে শুরু করলো। এত রাতে একা একা ড্রাইভিং করাটা বেশ ক্লান্তিকর। ভাবলাম একটু চা খেয়ে নিলে ভালো হতো, শরীরটা সতেজ হতো। কিন্তু নির্জন রাস্তায় চায়ের দোকান পাওয়া যাবে কিনা সেটাই ভাবছিলাম। এমন সময় দেখি খানিকটা দূরে রাস্তার ধারে একটা দোকানের আলোর রেখা চোখে পড়লো। দোকানটা খোলা দেখে মনটা বেশ খুশি হলো। দ্রুত গতি কমিয়ে অ্যাম্বুলেন্সটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। ইঞ্জিন বন্ধ করে দ্রুত নেমে গেলাম দোকানটির দিকে। দোকানটি দেখে মনে হলো যেন অন্ধকারে আলোর এক ঝলক। একজন বৃদ্ধ দোকানি বসে আছেন। আমি 1 কাপ চা অর্ডার করলাম। গরম চা হাতে পেয়ে শরীরটা যেন একটু আরাম পেল। চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ আমার চোখ পড়লো অ্যাম্বুলেন্সটার দিকে। যা দেখলাম তাতে আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যাওয়ার উপক্রম হলো। আমি প্রচন্ড ঘাবড়ে গেলাম। অ্যাম্বুলেন্সের পেছনের 2টি দরজা হাট করে খোলা। আমার একদম স্পষ্ট মনে আছে, লাশ নামানোর পর আমি খুব সতর্কতার সাথে দরজা দুটো বন্ধ করেছিলাম। শুধু বন্ধ করাই নয়, আমি নিজ হাতে নিশ্চিত করেছিলাম যে ছিটকিনিগুলো ঠিকঠাক লেগেছে কিনা। তাহলে এখন দরজা দুটো এমন খোলা কেন? আমার মাথায় তৎক্ষণাৎ একটাই চিন্তা এলো, কোনো চোর কি অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকেছে? হাসপাতালের জিনিসপত্র, বিশেষ করে স্ট্রেচার আর অন্যান্য চিকিৎসা সরঞ্জাম চুরি করে নিয়ে গেলে বড় সমস্যা হবে। এই ভেবেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। চায়ের কাপটা দোকানে রেখেই বিদ্যুতের গতিতে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ে গেলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল। অজানা আশঙ্কায় বুকটা যেন চিরে যাচ্ছিল। সামনের রাস্তা তখন একদম ফাঁকা। মনে হলো যেন আমি একাই দাঁড়িয়ে আছি এই নিস্তব্ধ রাতের মধ্যে। আর আমার অ্যাম্বুলেন্সটা মুখ হা করে যেন কোনো এক রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। এই নির্জনতা, এই নীরবতা যেন আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। আমার মনের মধ্যে তখন একটাই প্রশ্ন, কে বা কি খুলে দিল দরজাগুলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য আমার মনটা অস্থির হয়ে উঠেছিল। আমি প্রায় ছুটে গিয়ে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছালাম। আমার মনে হচ্ছিল যেন আমার প্রতিটি পদক্ষেপ আমাকে এক অজানা বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাতাসে এক অদ্ভুত শীতলতা যা আমার ত্বকের লোম খাড়া করে দিচ্ছিল। দোকানের আবছা আলোতে অ্যাম্বুলেন্সের খোলা দরজাগুলো
যেন আরো বেশি অন্ধকার আর রহস্যময় দেখাচ্ছিল। আমার মনে হলো যেন এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে দিচ্ছে এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। আমি আর কোনো কিছু না ভেবে দ্রুত অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। আমার মনে তখন শুধু অজানা আশঙ্কা আর উদ্বেগের ঘন ঘটা। অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে আমি দ্রুত চারপাশটা ভালো করে দেখে নিলাম, কিন্তু কোথাও কোনো চোরের আনাগোনা দেখতে পেলাম না। চারদিকে কেবল নিস্তব্ধতা আর রাতের অন্ধকারের রাজত্ব। আমার মনে হলো যেন আমি একাই এই রহস্যময় ঘটনার সাক্ষী। এই অদ্ভুত পরিস্থিতি আমার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি যখন অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছালাম তখন চারপাশে কেউ ছিল না। আশপাশে যতদূর চোখ যায় শুধু ফাঁকা রাস্তা আর গাছপালা। মনে হলো যেন আমি এক ভুতুড়ে ছবির সেটে চলে এসেছি। দ্রুত অ্যাম্বুলেন্সের দরজা দিয়ে ভেতরে তাকালাম। আমার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। একটা চোর কিভাবে এমন নির্জন জায়গায় অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভেতরে ঢুকতে পারে, তাও আবার এত কম সময়ের মধ্যে? কিন্তু ভেতরে ঢুকে দেখলাম সবকিছু নিজ নিজ জায়গায় আছে। কোনো স্ট্রেচার বা অন্য কোনো চিকিৎসা সরঞ্জাম চুরি হয়নি। সবকিছু একদম অক্ষত। আমার শ্বাস যেন তখন কিছুটা স্বাভাবিক হলো। কিছুক্ষণ অ্যাম্বুলেন্সের ভেতরটা ভালো করে দেখে যখন নিশ্চিত হলাম যে কোনো চুরি হয়নি, তখন আবার চায়ের দোকানে ফিরে গেলাম। দোকানে বৃদ্ধ আমার দিকে কৌতূহলী চোখে তাকিয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবা, এত হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়েছিলে কেন? কোনো সমস্যা? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলবেন না চাচা, ভেবেছিলাম গাড়ির সামনে হয়তো কোনো চোর ঘুরঘুর করছে, তাই তাড়াতাড়ি দৌড়ে চেক করতে গিয়েছিলাম। দোকানি মুচকি হেসে বললেন, এসব নির্জন রাস্তায় এরকম মাঝে মাঝে হয় বাবা, চিন্তা করো না। আমি তার কথার কোনো জবাব না দিয়ে আমার রেখে যাওয়া চাটা শেষ করলাম। চায়ের বিল দিতেই আমার চোখে পড়ল ঘড়ির দিকে প্রায় 2টো বেজে গেছে। আর দেরি করা যাবে না, হাসপাতাল পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দোকানিকে বিল মিটিয়ে আবার যখন অ্যাম্বুলেন্সের দিকে যাওয়ার জন্য পেছনে ঘুরলাম, আমার বুকটা আবারও ধক করে উঠল। না, এবার আমার চোখের ভুল হতে পারে না। আমি একদম স্পষ্ট দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজা দুটো আবার খোলা। প্রথমবার না হয় আমারই ভুল হয়েছিল, হয়তো আমি তাড়াহুড়োতে দরজা ঠিকমতো বন্ধ করিনি। কিন্তু দ্বিতীয়বার আমি তো নিশ্চিত ছিলাম যে আমি নিজ হাতে দরজা বন্ধ করেছিলাম এবং ছিটকিনি ঠিকমতো লেগেছিল কিনা তা পরীক্ষা করে দেখেছিলাম। তাহলে আবার কিভাবে দরজা খুলে গেল? আমার মনে তখন একটা তীব্র অস্বস্তি আরো যেন ভয় ভর করলো। আমি দ্রুত পায়ে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমার মনের মধ্যেই তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এবার আমার মনে কোনো সন্দেহই ছিল না যে এটা আমার ভুল নয়। আমার একদম স্পষ্ট মনে আছে, প্রথমবার যখন অ্যাম্বুলেন্সের দরজা খোলা দেখে দৌড়ে গিয়েছিলাম, তখন ফিরে আসার সময় আমি খুব সুন্দরভাবে দরজা দুটো লাগিয়ে দিয়েছিলাম, এমনকি ছিটকিনিগুলোও ভালো করে দেখে নিয়েছিলাম। তাহলে এখন আবার কিভাবে খুলে যেতে পারে? আবহাওয়া তো ঝড়ো নয়, কোনো ঝড়ো হাওয়া তো বয়ে যাচ্ছে না যে বাতাসে ছিটকিনি খুলে যাবে। তাছাড়া এত মোটা একটা ছিটকিনি শুধুমাত্র বাতাসের ধাক্কায় খুলে যাওয়া সম্ভব নয়। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো। কিন্তু আমি আর বেশি কিছু না ভেবে আবার অ্যাম্বুলেন্সের ভেতরটা চেক করলাম। সবকিছু তখন অক্ষত ছিল। এবার আমি আরো সতর্কতার সাথে দরজা দুটো বন্ধ করে দিলাম, যেন কোনোভাবেই আর না খুলে যায়। মনে মনে আল্লাহর নাম নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমার মনে তখন একটা শীতল অনুভূতি খেলা করছিল। এই ঘটনাগুলো আমার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। তবু আমাকে তো এগিয়ে যেতেই হবে, হাসপাতাল এখন অনেক দূর। এই অনিশ্চিত যাত্রায় আমাকে কেবল আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন, এই বিশ্বাস নিয়ে আমি আবার ইঞ্জিন চালু করলাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা আমাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমি তখনও জানি না সামনে আমার জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। প্রতিটি মুহূর্ত যেন আমার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছিল, আর আমি অনুভব করছিলাম এক প্রবল মানসিক চাপ। এই নির্জন রাতের বুক ছেড়ে আমার অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো। কিন্তু এবার আমার মনে ছিল এক অজানা আশঙ্কা আর উদ্বেগের ঘনঘটা। ইঞ্জিন চালু করে আমি অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলাম, কিন্তু এবার আমার মনের মধ্যে এক তীব্র অস্বস্তি কাজ করছিল। বারবার একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিভাবে দুইবার অ্যাম্বুলেন্সের দরজা খোলা ছিল? সত্যি কি কোনো চোর চুরি করার চেষ্টা করেছিল, নাকি ব্যাপারটা অন্য কিছু? আমার মন কিছুতেই যুক্তিহীন ঘটনাগুলো মেনে নিতে পারছিল না। এই গভীর রাতে এই নির্জন রাস্তায় এমন ঘটনা আমার মনে এক অজানা ভয়ের সৃষ্টি করছিল। চা খাওয়াতে যদিও আমার ঘুমটা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু শরীরের ক্লান্তি তখনও বিদ্যমান ছিল। বিশ্রাম নিতে চাইছে শরীর, কিন্তু এই রাস্তায় গাড়ি থামিয়ে বিশ্রাম করা সম্ভব নয় আর নিরাপদ নয়। তাই না চাইলেও আমাকে
একবারে হাসপাতালে গিয়েই উঠতে হবে। অ্যাম্বুলেন্সটা তো আমার নিজের নয়, হাসপাতালের। তাই সেখানে গিয়ে আমাকে নামিয়ে বাড়ি ফিরতে হবে। এই লম্বা পথ পাড়ি দিতে হবে। এই সমস্ত প্রশ্ন আর অস্বস্তি নিয়ে গাড়ি চালাতে চালাতে আমি হঠাৎ একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনে আমার বুকের মধ্যে প্রচন্ড মোচড় দিয়ে উঠল। কারণ আওয়াজটা কিছুটা এমন ছিল যে কেউ একজন অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুব জোরে খুলে ভেতরে ঢুকে বসেছে। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এবার বিষয়টা আমার কাছে প্রচন্ড অন্যরকম মনে হলো। এবার একবারের জন্যেও আমার মনে হলো না যে এটা কোনো চোরের কাজ। কোনো চোর চলন্ত অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভিতরে ঢুকতে পারে না, এটা সম্পূর্ণ অসম্ভব। তাহলে কে ঢুকলো? আমার আর বুঝতে বাকি ছিল না যে আমি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়ে গিয়েছি। আমি সাথে সাথে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলাম। আমার হাত পা তখন কাঁপছিল ভয়ে। রাস্তায় তখনও মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছিল। তাদের হেডলাইটের আলোতে ক্ষণিকের জন্য রাস্তা আলোকিত হচ্ছিল। সেই আলোতে আমি একটু সাহস পেলাম। আমি দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে ধীর গতিতে পেছনের দিকে গেলাম। যখন আমার পাশ কাটিয়ে অন্য একটি গাড়ি চলে যাচ্ছিল, তখন সেই ক্ষণিকের আলোতে আমি অ্যাম্বুলেন্সের ভিতরের দিকে তাকালাম। যেই তাকালাম, অমনি আমার নাকে এক বিকট পচা গন্ধ এসে লাগলো। মনে হলো যেন পচে যাওয়া মাংসের গন্ধ, যা আমার বমি এনে দিচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভেতরে কিছুই নেই, অথচ দরজাগুলো আবার খোলা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো কিছুক্ষণ আগেই খুব সতর্কতার সাথে দরজা বন্ধ করে এসেছিলাম। তাহলে কিভাবে আবার খুলে গেল? আর এই পচা গন্ধ কোথা থেকে আসছে? আমার তখন আর সন্দেহ রইল না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা কোনো খারাপ জিনিসের কাজ। আমি দ্রুত সামনের সিটে ফিরে আসলাম। আমার মন তখন দেশেহারা। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই পরিস্থিতিতে আমার একমাত্র ভরসা আল্লাহ তাআলা। আমি মনে মনে আল্লাহর নাম জপতে শুরু করলাম। হঠাৎ আমার মনে একটা বুদ্ধি এলো। আমার কাছে একটা ছোট তালা ছিল, যা আমি কিছু জরুরি জিনিসপত্র সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতাম। আমি ভাবলাম, এই তালাটা দিয়ে যদি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাগুলো আটকে দেওয়া যায়, তাহলে হয়তো এই খারাপ জিনিস আর ভেতরে ঢুকতে পারবে না। এই ভেবে আমি সেই ছোট তালাটা নিয়ে আবার পেছনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল, যেন এবার যা হতে যাচ্ছে তা আরো বেশি ভয়ঙ্কর হবে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমি এক অদৃশ্য শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা আমাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যাচ্ছে। এই নির্জন রাতের অন্ধকারের মধ্যে আমি যেন একাকী এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, যেখানে আমার একমাত্র অস্ত্র ছিল আমার বিশ্বাস আর সাহস। আমি তালাটা হাতে নিয়ে পেছনের দিকে যেই যাবো ভাবলাম, অমনি আমার চোখ পড়লো অ্যাম্বুলেন্সের দরজার দিকে। দেখি দরজাগুলো আবার লাগানো। এইবার আমার মনের মধ্যে প্রচন্ড ভয় হতে শুরু করলো। এই ঘটনাগুলো যেন আমার সব যুক্তি তর্ককে ছাপিয়ে যাচ্ছিল। এই ধরনের ভৌতিক ঘটনা আমার জীবনে এর আগে অনেকবার ঘটেছে, যার কোনো ব্যাখ্যা আমি কোনোদিনও খুঁজে পাইনি। সেই সব অভিজ্ঞতা মনে পড়তে আমার গা শিউরে উঠল। আমি আর দরজা খুলে ভেতরে দেখার সাহস করলাম না। এই মুহূর্তে আমার কাছে দরজা বন্ধ থাকাটাই যথেষ্ট ছিল। আমি দ্রুত দরজাগুলো ছিটকিনি পরীক্ষা করলাম। দেখলাম সবকিছু ঠিকঠাক লাগানো আছে। আমার মনে হলো যেন আমি এক অদৃশ্য শক্তির সাথে লুকোচুরি খেলছি। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আল্লাহর নাম নিয়ে আবার ড্রাইভিং শুরু করে দিলাম। এবার আর ঝুঁকে নিতে চাইলাম না। আমি নিজের মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে দিলাম। তেলাওয়াত শুনলে আমার মনে কিছুটা সাহস এলো, যেন এক অদৃশ্য ঢাল আমাকে ঘিরে ফেললো। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম, কারণ এখন আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমি প্রায় বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলেছিলাম। মনে হচ্ছিল যেন প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছি। আমার এটা অনুভব হচ্ছিল যে কেউ একজন অ্যাম্বুলেন্সের পেছনে উপস্থিত আছে। কিন্তু কোরআন তেলাওয়াত যতক্ষণ চলছিল ততক্ষণ সবকিছু তারপরেও স্বাভাবিক ছিল। মনে হচ্ছিল যেন সেই খারাপ জিনিস তেলাওয়াতের কারণে আমার কাছে আসতে পারছে না। কিন্তু হঠাৎ করেই ঘটনাটা ঘটলো। আমার মোবাইলটা বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে দিয়েছে। মোবাইল বন্ধ হওয়ার সাথে সাথে অ্যাম্বুলেন্সের পেছন থেকে এক বিকট আওয়াজ এলো। আওয়াজটা ছিল হাতে তালি দেওয়ার মতো, কিন্তু এমন জোরে যে মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। ভয়ে জালালের বুকটা যেন দুমড়ে মুচড়ে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি গাড়ির স্পিড স্লো করে মোবাইলটা বারবার চালু করার চেষ্টা করছিলাম, কিন্তু মোবাইল কিছুতেই চালু হচ্ছিল না। ব্যাটারি তো ফুল চার্জ ছিল। তাহলে এমন কেন হলো? আমি মোবাইল রেখে অ্যাম্বুলেন্সের রেডিও চালু করার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রেডিও চালু করা যাচ্ছিল না। মনে হলো যেন কোনো অদৃশ্য দেয়াল আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। মনে হচ্ছিল যেন আমি এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছি, আর আমার কাছে পালানোর কোনো পথ নেই। আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল, চোখের সামনের সবকিছু অন্ধকার হয়ে আসছিল। এই গভীর রাতের নির্জনতা আর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভেসে আসা রহস্যময় আওয়াজ মিলে আমার মনে এক তীব্র ভয়ের সৃষ্টি করেছিল, যা আমি আগে কখনো অনুভব করিনি। এই মুহূর্তে আমার একমাত্র ভরসা ছিল আল্লাহ তাআলা। আমি মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলাম, যেন তিনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, আর আমি এক অনন্ত অপেক্ষার মধ্যে পড়ে গেছি, যেখানে প্রতিটা সেকেন্ড যেন 1 বছরের সমান। আমার মনে তখন একটা চিন্তা, আমাকে যে কোনো মূল্যে হাসপাতালে পৌঁছাতেই হবে, যত বিপদে আসুক না কেন। এই মুহূর্তে আমার আর কোনো দ্বিতীয় চিন্তা ছিল না। মোবাইল আর রেডিও বন্ধ হয়ে যাওয়ার পর আমি যেন আরো বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। আমার মনে হলো যেন আমি একদম একা হয়ে গেছি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। আমি আবার গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, কারণ এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য ছিল, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানো। কিন্তু এবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে ক্রমাগত বিভিন্ন ধরনের আওয়াজ ভেসে আসছিল। আওয়াজগুলো এমন ছিল যেন অ্যাম্বুলেন্সের ভেতরের সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলা হচ্ছে। মনে হচ্ছিল যেন কেউ হিংস্রভাবে সবকিছু ভাঙছে, ছিঁড়ছে। আমার মনে হচ্ছিল যেন এই বুঝি অ্যাম্বুলেন্স একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি নিজেই মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। যত দোয়া দরুদ জানতাম, ড্রাইভিং করতে করতে অনবরত সেগুলো পড়ছিলাম। কিন্তু এবার যেন কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছিল যেন আমার কণ্ঠস্বরও সেই খারাপ জিনিস দ্বারা চাপা পড়ে যাচ্ছে। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে অ্যাম্বুলেন্সের পেছন থেকে প্রচন্ড শব্দ হওয়ার পর হঠাৎ করে সবকিছু একদম নিশ্চুপ হয়ে গেল, যেন এক মুহূর্তে সব আওয়াজ থেমে গেল। পরিবেশ একদম আগের মতো শান্ত, স্থির হয়ে গেল। এই নিস্তব্ধতা অবশ্য আগের মতোই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু এই শান্ত পরিবেশ জালালের মনে এক মুহূর্তের জন্য শান্তি বয়ে আনতে পারেনি। আমার মনে তখন এক নতুন ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি ভাবছিলাম হয়তো সামনে বিপদ আরো বেশি বড় হয়ে আসবে। এই নিস্তব্ধতা যেন এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আসলে অ্যাম্বুলেন্সের ভিতরে হচ্ছেটা কি। সেই খারাপ জিনিস কি এখনো ভিতরে আছে নাকি চলে গেছে? 4 থেকে 5 মিনিট নিস্তব্ধতায় কাটানোর পর আমি নিজের সমস্ত সাহস এক করে মনস্থির করলাম, আমাকে দেখতেই হবে ভিতরে কি হচ্ছে। এই অনিশ্চয়তা আর সহ্য হচ্ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম অ্যাম্বুলেন্সের ছোট্ট ভ্যান প্লেট দিয়ে পিছনের দিকে দেখব যে ভিতরে কি হচ্ছে, আর সত্যি কেউ বা কিছু আছে কিনা। প্রচন্ড সাহস একত্রে করে আমার হাত কাঁপছিল, তবু আমি ছোট্ট ভ্যান প্লেট সামান্য ফাঁক করে অ্যাম্বুলেন্সের ভেতরে তাকালাম। কিন্তু অন্ধকারের মধ্যে আমি যে দৃশ্য দেখেছিলাম তা আমার রুহ কাঁপিয়ে দিয়েছিল। আমার হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। আমার চোখের সামনে যা দেখলাম তা আমি জীবনেও ভুলতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছিল। আমি এক মুহূর্তের জন্য যেন আমার শরীর আর মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল যেন আমার মৃত্যু আসন্ন। এই অন্ধকারের মধ্যে আমি যেন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম, যা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতা। আমার মনের মধ্যে তখন একটা চিন্তা, আমি কি বেঁচে ফিরতে পারবো এই পরিস্থিতি থেকে? আমার চোখের সামনে ভেসে উঠেছিল এক অবর্ণনীয় ভয়ঙ্কর অবয়ব, যা আমি আগে কখনো দেখিনি। আমার সমস্ত অস্তিত্ব যেন এই ভয়ের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিল। আমি তখন শুধু আল্লাহর নাম জপছিলাম, যেন তিনি আমাকে এই অকল্পনীয় বিপদ থেকে রক্ষা করেন। আমি ভ্যান প্লেটের ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আমার চোখ স্থির হয়ে গেল। অ্যাম্বুলেন্সের পিছনে স্ট্রেচারের ওপরে একটা লাশ অর্ধেক বসা অবস্থায় আছে, মুখটা সামনের দিকে, চোখ বোঝা, এমন ভাবে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সবচাইতে বেশি ভয়ঙ্কর বিষয় হলো, আমি যে লাশটাকে বসা অবস্থায় দেখলাম, একটু আগেই এই লাশ আমি চট্টগ্রামের সেই বাড়িতে ডেলিভারি করে এসেছি। আমার নিজের হাতে সেই লাশটা নামিয়ে দিয়ে এসেছি। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এই দৃশ্য দেখে আমার যেন কলেজা ফেটে যাবে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি করে সম্ভব? আমি তো নিশ্চিত ছিলাম যে লাশটা ডেলিভারি দিয়ে এসেছি। তাহলে এখন এটা কে আর কিভাবে এখানে এলো? আমি সাথে সাথে ভ্যান প্লেট বন্ধ করে দিলাম। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত তালে ধুকপুক করছিল, যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি জোরে জোরে আজান দিতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব ফুল স্পিডে ড্রাইভিং করছিলাম। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য ছিল, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানো। আমি যখন হাসপাতাল থেকে খুব একটা বেশি দূরে ছিলাম না, আমি পাগলের মতো স্পিডে ড্রাইভিং করে যাচ্ছিলাম হাসপাতালের দিকে।
ধীরে ধীরে আবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে গঙ্গানির আওয়াজ বের হতে শুরু করলো। সেই একই রকম পচা গন্ধ আমার নাকে এসে লাগছিল। ভয়ে আমি আল্লাহ আল্লাহ করছিলাম আর বারবার আজান দিচ্ছিলাম। আমার গলা এবং হাত পা অবশ্যই আসছিল। আমি আজান দিচ্ছিলাম, কিন্তু আমার আজানের শব্দ যেন আমি ছাড়া আর কেউই শুনতে পাচ্ছে না। এত ধীরে বের হচ্ছিল আমার কণ্ঠস্বর। দৌড় পড়তে পড়তে অবশেষে আমি হাসপাতালে পৌঁছে গেলাম। হাসপাতালের আলোকিত পরিবেশ দেখে আমার যেন প্রাণ ফিরে এলো। আমি দ্রুত অ্যাম্বুলেন্সটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে ফেললাম। আমার হাত পা তখনও কাঁপছিল। আমি সোজা ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলাম, কিন্তু জরুরি কথাবার্তা শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চলে গেলাম। আমার বাড়িটা ছিল হাসপাতালের কাছেই, তাই খুব বেশি সময় লাগলো না। সেদিন বাড়িতে যাওয়ার পর আমার প্রচন্ড জ্বর এসে যায়। শরীরটা যেন একদম নিস্তেজ হয়ে গিয়েছিল। আমি শুধু আমার স্ত্রীকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। আমার স্ত্রী রাতভর আমার পাশে বসে মাথায় পানির পট্টি করে দিল। সারা রাত জেগে আমার সেবা করলো। প্রায় এক সপ্তাহ আমি প্রচন্ড জ্বর এবং শরীর ব্যথায় ভুগলাম। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। এ ধরনের ঘটনা আমার সাথে আগেও ঘটেছে, তাই আমি জানতাম যে আমাকে এই ভয়কে জয় করে আবার কাজে ফিরতে হবে। সুস্থ হওয়ার পর আমি আবার কাজে ফিরে গেলাম, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনে চিরস্থায়ী এক ছাপ ফেলে গেছে। আজও যখন রাতে অ্যাম্বুলেন্স নিয়ে বের হই, তখন সেই রাতের ঘটনাগুলো আমার মনে পড়ে যায়। আজও যখন কোরআন তেলাওয়াত শুনি, তখন মনে হয় যেন সেই খারাপ জিনিস আবার আমার পেছনে লেগে আছে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পৃথিবীতে এমন কিছু অবয়ব আছে যা আমাদের ধারণার অতীত, আর তাদের থেকে আল্লাহ তাআলা একমাত্র রক্ষা করতে পারেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মিরাজ মাহমুদ। ওনার বাড়ি মেহেরপুরে। ছোটবেলায় উনি যখন নানি বাড়িতে যেতেন, তখন নানির মুখ থেকে অনেক ঘটনা শুনতে পেতেন। মিরাজ মাহমুদ ভাইয়ের জন্মের আগেই ওনার নানা মারা যান। ওনার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনার নানির মুখে শুনেছিলেন। সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটির সময়কাল 1980 সালেরও আগের। নানার একটা খুব ভালো গুণ ছিল। উনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। এই কারণে ছোট বড় সবাই নানাকে খুবই ভালোবাসতো, পছন্দ করত। নানার আরও একটি গুণ ছিল, সেটা হচ্ছে কোথায় কি অসুবিধা, মানুষ কোথায় কি ধরনের সমস্যায় পড়েছে, সেটা ওনার সাধ্য অনুযায়ী সেটা সমাধানের চেষ্টা করতেন। আর একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানে প্রতিনিয়তই উনি যাবার চেষ্টা করতেন, কোনো কবর ভেঙে গিয়েছে কিনা, কোনো কবর কোনো অসুবিধা হয়েছে কিনা ওইখানে ওই কবরের উপরে, এই জিনিসগুলো দেখতেন। অনেক সময় দেখা যেত যে কবর ভেঙে যেত, বৃষ্টির কারণে ভেঙে যেত বা অন্যান্য কারণে ভেঙে যেত, সেই কবরটা আবার মাটি দিয়ে পরিপূর্ণ করার একটা ব্যাপার ছিল। তারপর দেখা যেত যে কবরের চতুর্দিকে যেই বেড়া দেওয়া হয়েছে সেটা কোনো কারণে গরু ছাগল ঢুকে ভেঙে ফেলেছে, এরকম হয়। কিন্তু এরপর আরও একটা সমস্যা নাকি ওই সময় হতো, সেটা হচ্ছে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়ে গিয়েছিল ওই এলাকায়। অনেক সময় দেখা যেত কবর দেওয়া হয়েছে, লাশ চুরি হয়ে গেছে, সেই লাশ থেকে কঙ্কাল নিয়ে নিত একটা বিশেষ প্রসেস করে। এরকম কিন্তু ঘটনা ঘটতো। তো নানা মাঝে মাঝে কি করতেন, বাড়ির কাছে ওই কবরস্থানে যেতেন, গিয়ে দেখতেন সব কবর ঠিকঠাক আছে কিনা। এর মধ্যে কি হয়, নানার এক বুবু উনি মারা গিয়েছিলেন। ওই বুবুর সাথে নানার খুব ভালো সম্পর্ক ছিল। বয়স হয়েই মূলত ওই বুবু মারা গিয়েছিলেন। তো ওই বুবু যখন মারা গিয়েছেন, নানা খুব মনে কষ্ট পেয়েছিলেন। নানা ওনার যে বাড়িটা, এই বাড়িতে প্রায় 250-র উপরে ভেড়া ছিল বলে নানি জানিয়েছেন। নানা ওনার বাবার সাথে ভেড়া চড়াতেন। তো ভেড়া চড়াতে যাওয়ার সময় ওই কবরস্থানের ভিতরে ঢুকে কবরগুলো দেখতেন, আবার ফেরত আসতেন, এভাবেই চলছিল দিনকাল। তো বুবুর মৃত্যুর কয়েকদিন পর নানা যখন ওই ভেড়া নিয়ে ওনার বাবার সাথে যাচ্ছিলেন, তখন ওনার বাবাকে বলেন যে আব্বা আমি একটু দেখে আসি বুবুর কবরটা ঠিকঠাক আছে কিনা। তখন ওনার বাবা বলেন আচ্ছা ঠিক আছে, যা দেখে আয়। তো নানা যখন ওই কবরস্থানের ভিতরে ঢুকবেন, কবরস্থান কিন্তু চতুর্দিকে ওয়াল করা, আর ওটা ঢোকার যে পথটা এটা কিন্তু লোহার 2 পার্টের গেট, ধাক্কা দিয়ে 2 পার্ট খুলে তারপর ভেতরে ঢুকতে হবে। তো নানা যখন ওইখানে ঢুকবেন, কেবল হাত লাগিয়েছেন ওই গেটে, তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ নানাকে বলে ওঠে, ভেতরে যাস না, থেমে যায় এখানে। নানা তখন চমকে ওঠেন, আরে কে কথা বলে, কণ্ঠটাও অপরিচিত লাগছে, এরকম কণ্ঠ আমাদের এলাকায় কারো আছে বলে তো জানা নেই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন ঘুরে, তো উনি কাউকে দেখেন না ওই সময়। চিন্তা করলেন যে মনের ভুল। আবার উনি
ভেতরে যাওয়ার জন্য যখনই হাত লাগিয়েছেন ওই গেটে, পেছন থেকে আবার সেই গম্ভীর কণ্ঠটা ভেসে আসে, ভেতরে যাস না, এখানেই থেমে যা, খবরদার ভেতরে যাওয়ার চেষ্টা করিস না। এটা যখন বলেছে তখন নানা আবারও চমকে উঠেছেন যে আরে কে কে কথা বলে। পেছন দিকে তাকিয়ে কাউকেই উনি দেখেন না। উনি তো ভয় পেয়ে যান। তারপরও উনি ঢুকে যান। ঢুকে যাওয়ার পর দেখেন যে বুবুর কবর ঠিকঠাক আছে। উনি কবর জিয়ারত করে আবার ঠিকঠাক মতোই বের হয়ে ওনার আব্বার সাথে ভেড়া চড়ানোতে যুক্ত হয়েছেন। এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ওনার আব্বাকে বলেন নাই। তো ওই দিন রাতের বেলা উনি যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। তখন বাড়ির লোকজন চলে আসে, কি হয়েছে? তখন নানা বলেন যে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মধ্যে সাদা পাঞ্জাবি পরা বয়স্ক একজন লোক, সে এসে নানাকে বলছে, তোকে কয়েকবার মানা করলাম, তারপরও তুই ভিতরে ঢুকলি, তুই জানিস তোর কারণে আমাদের কি অসুবিধা হয়েছে, এর শাস্তি তুই পাবি, তোর ধ্বংস আমরা করেই ছাড়বো, প্রস্তুত থাকিস। এ কথা বলে নাকি ওই বৃদ্ধটা চলে যায়। এরপরে নানা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। তো নানার আব্বা এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেন না। এরপর নানা বলেন যে আমি কিন্তু এই যে সকালবেলা ভেড়া নিয়ে যাওয়ার সময় এরকম এরকম দেখেছি। এরপরে ওনার বাবা বিষয়টাতে গুরুত্ব দেন না। তো পরদিন সকালবেলা নানার আব্বা যখন নানাকে ডাকছেন যেতে হবে ভেড়া চড়াতে, তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছেন। ওনার যে রুম বা যে ঘর, ওখান থেকে নানা কোনো উত্তর দিচ্ছেন না। তো নানার আব্বা চিন্তা করেন কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কেন। উনি একটু এগিয়ে যান দরজার কাছে। এগিয়ে গিয়ে মনে হচ্ছে কথোপকথনের শব্দ উনি শুনতে পাচ্ছেন। কেউ কথা বলছে, একটু বয়স্ক কণ্ঠ, আবার নানা কথা বলছেন। ছেলেটা কথা বলছে কারোর সাথে, অথচ উত্তর দিচ্ছে না। আর ওর ঘরের মধ্যে কে? নানার বাবা ঘরে যে বেড়া, এইটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করলেন যে ভেতরে কে। তখন উনি দেখতে পান যে নানা দুইজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। ওই বৃদ্ধ লোকের চেহারাটা উনি দেখতে পাচ্ছেন না, কারণ বৃদ্ধ লোকের পিঠ দেখা যাচ্ছিল। নানার বাবা তখন বলে উঠছে, এই তুই কার সাথে কথা বলিস? এতবার করে ডাকতেছি তুই শুনতে পাস না? এটা বলার সাথে সাথে নাকি নানা চমকে ওঠেন। আর ওই যেই দুই বৃদ্ধ তারা অদৃশ্য হয়ে যায়। আর তখন নানা একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তবে যখন নানার আব্বা দেখছিলেন যে তার ছেলে দুইজন অপরিচিত বৃদ্ধ লোকের সাথে কথা বলছে, ওই সময় নাকি নানা কিছু একটা খাচ্ছিলেন, খেতে খেতে কথা বলছিলেন। দরজা ভেঙে ভেতরে ঢোকে সবাই। ঢোকার পর দেখা যায় যে নানা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওনার মুখের মধ্যে কিছু একটা ছিল, এটা যে কি ভালো করে বোঝা যাচ্ছিল না। তাড়াতাড়ি ওখান থেকে বের করে ওই অবস্থাতেই নানাকে গোসল করানো হয়। নানার আম্মু, নানি যেটা বলেছেন যে ওই অবস্থাতে নানার আম্মু খুব কান্নাকাটি করছিলেন ছেলের কি হয় না হয়। নানার আব্বা সেদিন একাই মাঠে গিয়েছেন ভেড়াগুলো নিয়ে। তো উনি এই ভেড়াগুলো মাঠে চড়াচ্ছিলেন। হঠাৎ করে নানার পাশের বাড়ির একজন লোক এসে নানার আব্বাকে খবর দেয় যে ভাই, আপনি ভেড়া চড়াচ্ছেন, তাড়াতাড়ি বাসায় চলে, আপনার ছেলে তো খুব অসুস্থ হয়ে পড়েছে, রক্ত বমি করছে। নানার আব্বা তো দ্রুত ভেড়াগুলো অন্য আরেকজনকে বুঝিয়ে দিয়ে বাসায় আসেন। বাসায় এসে দেখেন যে নানা রক্ত বমি করছে। শুধু তাই না, ওই রক্তের সাথে ছাই জাতীয় কিছু একটা জিনিস বের হয়ে আসছে। এই অবস্থা দেখার পর নানার বাবা প্রথমবারের মতো বুঝতে পারেন যেটা হচ্ছে এটা স্বাভাবিক কিছু না। এরপর কিছু প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গ্রামগঞ্জে কিন্তু টুকটাক ভুতুরে ঘটনা স্বাভাবিক, অনেকেই দেখে, আস্তে আস্তে সেটা ঠিকও হয়ে যায়। এটাই চিন্তা করেছেন নানার আব্বা। নানার আব্বাকে প্রতিবেশী কয়েকজন বললেন যে ভাই, আপনার ছেলের অবস্থা তো ভালো না, বড় কোনো কবিরাজ দেখান। তো ওই দিন সন্ধ্যাতেই 2টা গ্রামের পরে একটা কবিরাজের সন্ধান পাওয়া গেছিল। সেই কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজের নামটা সঠিক করে বলা যায় নাই, নানি বলতে পারেন নাই আর কি। তো কবিরাজ নাকি বাসায় আসার পরপরই সে চলে যেতে চাচ্ছে, কবিরাজ সেখানে থাকবে না। তা নানার আব্বা জিজ্ঞেস করেছে, ভাই কি হয়েছে সেটা তো বলে যান, চিকিৎসা করবেন না করবেন সেটা তো পরের বিষয়। তো কবিরাজ কিছুই বলে না, শুধু এতটুকুই বলে গিয়েছিল, আপনার ছেলে বেশি দিন বাঁচবে না, যা খেতে চায় খাইয়ে দেন। ওই দিন থেকে নানার পেটে ভয়ঙ্কর রকমের ব্যথা, শুধু বলছে মরে গেলাম, আমি মরে গেলাম, আমার পেটের মধ্যে কে যেন সূচ ফুটাচ্ছে। প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি। নানার আম্মা তো খুব কান্নাকাটি করছে ছেলের এই অবস্থা দেখে।
পরে আরও একজন বড় হুজুরের সন্ধান ওনারা পান মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোনো একটি গ্রামে। তো নানার আব্বা তখন সেই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো হুজুরকে উনি বাসাতেই পেয়ে যান। নানার আব্বা বিস্তারিত সব কথা খুলে বলার পর হুজুর বলেন যে আপনি কালকে আসেন, এই বিষয়ে আমি একটু খোঁজ খবর নেই, তারপর আমি বলতে পারবো ঘটনাটা কি হয়েছে এবং কিভাবে চিকিৎসাটা করা যায়। তো পরের দিন নানার আব্বা সেই হুজুরের সাথে আবারও দেখা করেন। তো হুজুর যে কথা বললেন সেটা শুনে তো নানার আব্বার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। হুজুর বলেন যে সেই দিন যখন নানা ওই কবরস্থানের ভিতরে ঢুকছিলেন, ওই সময় নাকি একজন জিনকে কবর দেওয়ার জন্য অনেক জিন সমবেত হয়েছিল। যেই জিনটাকে কবর দেওয়া হচ্ছিল সেই জিনটা ছিল ওই গোত্রের সর্দার। নানা যখন ওই কবরস্থানে ঢুকবেন তখন জিনেদের পাহারাদার যেই একটা দল ছিল, এই দলের যে সর্দার সে আবার নিষেধ করেছিল যে ওখানে যাস না। কয়েকবার নিষেধ করার পরও নানা ভেতরে যান। আর ভেতরে যাওয়ার কারণে ওই কবরস্থানে কবর যখন দিচ্ছে এটা তো দেখা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওই সময়ে নানা ঢোকার কারণে ওদের অনেক সমস্যা হয়ে গিয়েছিল। ওখানে অনেক গণ্যমান্য জিনেরা উপস্থিত ছিল, অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে ওরা খুব ক্ষিপ্ত ছিল। ওই দলের মধ্যে বেশ কিছু উগ্র স্বভাবের জিন ছিল, তারাই মূলত নানার পিছনে লেগেছে। এখন কিভাবে কি করা যায়, এটা সমাধান কি হবে, এই বিষয়ে হুজুর তেমন কিছু বলতে পারলেন না। বললেন যে এটা সমাধান তো অত্যন্ত জটিল, দেখি কি করা যায়। তো ওই দিন তো নানার বাবা বাড়িতে চলে আসেন। আসার পর দিন সকালবেলা দেখেন যে ওনার যে ভেড়ার পাল, প্রায় 250-এর উপরে ভেড়া ওনার ছিল, এর মধ্যে 20টা ভেড়া মারা গেছে। প্রত্যেকটা ভেড়ার মাথা আলাদা করা, মনে হচ্ছে ধারালো কোনো জিনিস দিয়ে জবাই করে মাথা আলাদা করা না, মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে মাথাগুলো আলাদা করে ফেলেছে। নানার বাবা কিন্তু বুঝতে পেরেছেন এই কাজগুলো কে করছে। এইভাবে প্রতিদিনই 1টা 2টা 3টা, প্রথমবার তো 20টা মারা যায়, এরপরে এরকম প্রতিদিনই 2টা 3টা করে ভেড়া মারা যেতে থাকে। নানার আব্বা আম্মা তো খুব চিন্তিত হয়ে পড়েন যে এরকম ভয়ঙ্কর আযাব তাদের পরিবারে নেমে এসেছে। এদিকে নানা দিন দিন শুকিয়ে যাচ্ছেন। উনি অনেক খাবার খেতেন কিন্তু নানার শরীরে কোনো উন্নতি হতো না। তো এরকম তো চলছে, কিন্তু কতদিন চলবে। পাশের একটা গ্রাম রয়েছে, নাম হচ্ছে শোলমারি গ্রাম। সেই শোলমারি গ্রামে একজন কবিরাজ ছিলেন। তো সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর একটু উন্নত হয় শরীরের, কিন্তু নানার বাসায় কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ছোট ছোট অনেক ঘটনা, এগুলো আসলে বলতে গেলে শেষ হবে না। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছিল। আর বিভিন্ন সময় কবিরাজকে দেখানো হচ্ছিল, রুকিয়া করা হচ্ছিল। তো এরকম যখন চলছে, এর মধ্যেই নানার আব্বা হঠাৎ করেই স্ট্রোক করে মারা যান। এরপর বাড়িতে যত ভেড়া ছিল নানা একাই দেখাশোনা করতেন। নানা একদিন স্বপ্নে দেখেন যে নানার বাসায় কে যেন এসেছে এবং কবর খুঁড়ছে। স্বপ্নের ভিতরে যে কবর খুঁজছে সে বলে যে এই কবরটা কিন্তু তোর, আর এই কবরে তোকে জিন্দা দাফন করব। এই জিনিসটা দেখে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। নানিকে বলেন, অর্থাৎ নানির যিনি নানার যিনি আম্মা তাকে বলেন আর কি, নানি না, নানার আম্মাকে বলেন। নানার আম্মা কি করবেন উনি আসলে কিছু বুঝে উঠতে পারছিলেন যে কি করব এই সিচুয়েশনে। এইভাবে দিন কাটছে। নানার আম্মা পরবর্তীতে ভালো একজন কবিরাজের সন্ধান পান, কিন্তু তারা বাংলাদেশের না, কেউ ভারতের কলকাতার একটা স্থানে কয়েকজন কবিরাজ আছে। তো ওইখানে তাকে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে যিনি একটু বয়স্ক কবিরাজ, তিনি নানাকে দেখেই বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটাই তো অনেক কিছু, বহু আগেই তো তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। নানার আম্মাকে তখন ওই কবিরাজ বলেছিলেন যে আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন। আপাতত এটা একটা সমাধান, আরও কিছু সমাধান আছে যেগুলো পর্যায়ক্রমে করতে হবে। তো এই পরামর্শ নানার আম্মা শোনেন, সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করছিলেন। বেশ কিছু আমল শিখিয়ে দেন, বেশ কিছু কাজ শিখিয়ে দেন। তো এভাবেই যেতে থাকে, এভাবেই উনি বড় হতে থাকেন, বিয়ে করেন, তার সন্তানাদি হয়। তো একটা পর্যায়ে কিন্তু নানা অস্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। নানার বাড়িতে অনেক ছোট ছোট ঘটনা ঘটতো, সেগুলো বলে আসলে শেষ করা মুশকিল। মূল বিষয়গুলো আমরা তুলে ধরলাম। তবে নানি, অর্থাৎ নানার স্ত্রী নানি, যিনি ঘটনা বলেছেন, উনি বলেছেন যে কলকাতা থেকে ফেরত আসার পর ওনারা দেখেন যে ওনাদের
একটা দুধেল গাই ছিল। এই গাইটা মাটির নিচে গলা অবধি পোতা ছিল। এত বড় একটা গাইকে গলা অবধি কে পুঁতে রাখলো এবং মৃত অবস্থাতে পাওয়া গিয়েছিল সেটাকে। এরকম ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটেছে, এভাবেই নানা বড় হয়েছেন। প্রিয় লিসেনার্স, দেখুন, একটা ভুলের কারণে এরকম একটা সমস্যা উনি ফেস করেছেন। এক নরক যন্ত্রণা নিয়ে উনি বহুদিন জীবিত ছিলেন। তাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহর রহমতে আসলে ওভাবে পারে নাই। আল্লাহ যদি হায়াত লিখে রাখেন, কারো কিন্তু মারার ক্ষমতা নাই। আর আল্লাহ যদি হায়াত লিখে না রাখেন, পৃথিবীর সকল কিছু মিলেও চেষ্টা করেও তাকে বাঁচাতে পারবে না। এটা নানার বেলাতে হয়েছে, নানাকে মেরেই ফেলবে এমন কাজ তারা করেছে। তারপরেও দীর্ঘ সময় নানা জীবিত ছিলেন। তবে নানা আরও জীবিত থাকতে পারতেন, তার আগে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তবে তার মৃত্যুর পিছনে ওই জিনেদের হাত রয়েছে বলে শোনা যায়। তারপরেও তো উনি অনেকদিন জীবিত ছিলেন, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি চলে যাব রিশাদের শেয়ার করা ঘটনায়। বছর দশক আগের কথা, তখন রিশাদ একটা এনজিওর হয়ে চাকরি করতেন বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন যে কোনো একটি গ্রামে। গ্রামটার নাম তিনি শেয়ার করবেন না সঙ্গত কারণেই। তো সেখানে তিনি চাকরি করতেন এবং তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হতো, কারণ তিনি শহরেই পড়াশোনা করেছিলেন, যশোরেই তিনি পড়াশোনা করেছেন, সেখানে বড় হয়েছেন। তো হঠাৎ করে তাকে চলে যেতে হয়েছে একেবারেই বন সংলগ্ন একটা জায়গায়, যেখানে সন্ধ্যার পর পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল রিশাদের, এবং তিনি একটু অন্যরকমই লাগছিল তাকে। তিনি থাকতেন যে জায়গাটা, তার বাসাটা যেখানে তিনি নিয়েছিলেন, সেখান থেকে তার অফিস মোটামুটি বেশ দূর। তাকে বাইসাইকেল চালিয়ে যেতে হতো এবং বাইসাইকেল চালিয়ে আসতে হতো ওখান থেকে। এছাড়াও তিনি আড্ডা দিতেন, কিছু পরিচিত মানুষ হয়ে গিয়েছিল, কলিগ, বন্ধু বান্ধব, এদের সাথে ওখানেই বন্ধু হয়েছিল নতুন কিছু, এবং তার সাথে কাজে সহযোগিতা করতে এরকম মানুষও ছিল যাদের সাথে তার ভালো সম্পর্ক। তো তাদের সাথে দেখা যেত অফিস শেষে, তিনি যেহেতু ব্যাচেলার, তার আসলে কিছু করার নাই, তিনি ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তিনি বাড়ি ফিরতেন। তো এরকম একদিন, এবং সেই দিন তিনি গিয়েছিলেন একটা টিউশনি করতে। তো এই টিউশনেতেও তাকে ইনভলভ হতে হয়েছিল বাধ্য হয়েই, কারণ তিনি যেখানে আড্ডা দিতেন সেখানে এক বড় ভাই ছিলেন ব্যবসায়ী। তো তার ছেলে মেয়ে আবার দুইজনই অঙ্কে বেশ খারাপ। তো তিনি জানতেন যে রিশাদ খুব মেরিটেরিয়াস একজন স্টুডেন্ট ছিলেন। তো তিনি রিশাদকে খুব রিকোয়েস্ট করেন যে আমার ছেলে মেয়ে দুটাকে একটু ভালো করে দাও, এদের একটু অঙ্ক শেখাও, এরা ভালো পারে না। তো রিশাদ একটু অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে নিতে হলো। তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমি উইকলি 2 দিন এসে দেখাবো এরকম। তো যাই হোক, তিনি গিয়েছিলেন ওই দিন টিউশনি করতে, এবং তিনি সেদিন সেই স্টুডেন্টদেরকে পড়ানোর পরে কিছুটা সময় আড্ডা দেন সেই বড় ভাইয়ের সাথে, এবং রাত হয়ে যায়, বেশ প্রায় রাত 9:30 মতো বেজে যায়। তার এই পড়ানো শেষ করে আড্ডা দিয়ে যখন বেরোচ্ছেন, সেই বড় ভাই তাকে জোর করে খাবার দাবার খাওয়াবেন আর কি, রাতে খাইয়ে যেদিনই যান তিনি খেতে হয়, খাওয়া দাওয়া করে আসতে 9:30 বাজছে। তো এরকম একটা গ্রামে, যেটা একেবারেই বনের কাছাকাছি, সেই জায়গায় কিন্তু রাত 9:30 বেশ রাত, এবং তখন শীত আসি করতেছে এরকম একটা সময়। যদিও সেই জায়গায় ঠান্ডাটা একটু অন্যরকম ভাবে পড়ে, মনে হয় যে অনেক, আমরা মনে করি যে গ্রামে ঠান্ডা, বাট ওই জায়গাটাতে ঠান্ডা এত বেশিভাবে জেকে বসে না, মাঝে মাঝে বাতাস আসে, অনেক বাতাস, ঠান্ডা বাতাস। যাই হোক, এরকম একটা রাতে তিনি বেরিয়েছেন তার সেই বড় ভাইয়ের বাসা থেকে, এবং বিদায় নিয়ে তিনি তার বাইসাইকেল নিয়ে রওনা দিয়েছেন। তো তার বাইসাইকেলের সাথে একটা ছোট্ট লাইট লাগানো ছিল, সেই লাইটটা হচ্ছে ব্যাটারির লাইট, সেটা দিয়ে চলে আর কি, রাতে যদি বাইসাইকেল চালাতে হয় দেখার জন্য। তো মোটামুটি চলছে, হালকা একটু আলো পড়েছে সামনে ল্যাম্পের, আর তিনি যাচ্ছেন। রাস্তাটা একেবারে নিশুতি রাস্তা, এই 9:30 সময় এখানে কোনো যানবাহন নাই, এগুলো মোটামুটি 7টা-8টার মধ্যেই থেমে যায়, এখানে আর চলে না। তো মোটামুটি তার বাসা এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার তো হবে, এরকম দূরত্ব হবেই মিনিমাম, এটা এক্স্যাক্টলি বলতে পারে নাই রিশাদ, বাট এরকম দূরত্ব হবেই। তিনি চালিয়ে যাচ্ছেন। তো একটা জায়গায় আসলেন তিনি, সেই জায়গাটাতে দোকানপাট আছে, দোকানপাটের পরে দোকানপাট, এই পাশে কিছু দোকানপাট আছে, আর এই পাশে গাছপালা, আর গাছপালার পাশে একটা খালের মতো আর কি। তো ওই জায়গাটা তিনি পার হয়ে গেছেন। তো এরপরের জায়গাটা তার কাছে একটু অস্বস্তি লাগে রাতের বেলা আসতে, কারণ তিনি শোনেন যে এখানে গ্রামে নাকি হঠাৎ এই বন থেকে বাঘও চলে আসে, বাঘের নাকি এরকম শিকার ঠিক মতো না মিললে বনের কাছাকাছি চলে আসে, এটা তিনি প্রায়ই শোনেন।
এবং এখানে ওয়াইল্ড লাইফ কর্মকর্তারাও আছে যারা এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে হাজির হয়, কারণ অনেক সময় শোনা যায় যে এখানে বাঘ চলে আসছে, এসে বনের আশেপাশে ঘোরাঘুরি করতেছে বা গ্রামবাসীর গরু ছাগল কিছু নিয়ে গেছে, এরকম শোনা যায় প্রায়। তো এই খবর শোনা যায়। তো তিনি রাতের বেলা যখন আসতেছেন তার কাছে একটু আনকমফোর্টেবল লাগে এই কারণে, ওই দোকানপাট পার হয়ে যাওয়ার পরে দোকানগুলো যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি জানেন যে ভেতরে মানুষ আছে, মনের সান্ত্বনা আর কি। কিন্তু এখন যে জায়গাতে তিনি যাচ্ছেন সেই জায়গায় আর এখানে কোনো দোকানপাট নাই, হাতের বাঁ দিকে একটা ক্ষেতের মতো, এবং তারপরে দূরে গেলে দেখা যাচ্ছে যে আবার জঙ্গল আর কি, সেই জায়গায় গাছপালা 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 এরকম, মানে বিশাল অবস্থা। ডান দিকেও কিন্তু ওই খালের ওই পাশ থেকে আবার সেই বনের মতো মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, লম্বা রাস্তা। তো যাই হোক, বেশ অস্বস্তি ফিল করতেছিলেন রিশাদ, এবং তিনি সাইকেল চালায় আসতেছেন। চাঁদের হালকা ম্লান আলো আছে এখানে, মানে চাঁদ মেঘে ঢাকা পড়ে আবার বেরিয়ে আসে, এবং মানে খাওয়া চাঁদ আর কি, পুরো চাঁদ না। তো ওনার সামনে যেই লাইটটা লাগাইছেন বাইসাইকেলের সামনে, একটা হেডল্যাম্প, সেটাতে হালকা আলো হচ্ছে। তো যাই হোক, তারপরও এবং শীতের বাতাসটা মাঝে মাঝে এই দূর থেকে বাতাস আসছে, তখন কাঁপন ধরে যাচ্ছে, হালকা একটা সোয়েটার পরা তিনি। তো সাইকেল চালায় যাচ্ছেন আর চিন্তা করতেছেন যে আসলে এইরকম রাত করে আসাটা ঠিক না, কারণ এই রাস্তায় কখন কি সমস্যা হয় তার ঠিক নেই। আবার এই তখনকার সময় নাকি ডাকাত ছিল এখানে, তো ওই গ্রামের আশেপাশেও ডাকাত পড়তো, মাঝে মাঝে চলে আসতো, এরকম একটা অবস্থা হতো। তো রিশাদ নিজের মতো সাইকেল চালায় যাচ্ছেন প্যাডেল মেরে, এবং অন্য মনস্ক হয়ে গেছেন। মাঝে মাঝে তাকাচ্ছেন চাঁদের দিকে আকাশে, আবার সামনের দিকে তাকাচ্ছেন। চাঁদের আলো যখন পড়তেছে বেশ দেখা যাচ্ছে সাদাটে লাগতেছে রাস্তাটা বালি পড়ে যাওয়ার কারণে। তো মোটামুটি এগিয়ে যাচ্ছে তার সাইকেলও। হঠাৎ তার চোখ পড়লো সামনের দিকে একটা ঝোপের মতো ছিল এরকম, সেই ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া, মানে মনে হলো কি যেন একটা নড়ে উঠলো। তো একটু ভয় পেয়ে গেছে রিশাদ, চিন্তা করলো এটা কি। আবার কুকুর ছিল গ্রামে কিছু, এই কুকুরগুলোর মধ্যে কোনোটা কিনা। তো সে অনেকটা ব্রেক করে দাঁড়ায় গেল সাইকেলে, দেখে খেয়াল করতেছে নড়াচড়া হচ্ছে, মানে সেই ঝোপের মধ্যে নড়াচড়া হচ্ছে। তো রিশাদ ভালো মতন তাকানোর চেষ্টা করলো, কি তার হেডল্যাম্পের আলোটাকে একটু উঁচা করে দিল ওই জায়গায়, সেই ঝোপের কাছাকাছি। এই সময় সে দেখলো ঝোপের মধ্যে থেকে হঠাৎ করে হুড়মুড় করে বেরোলো একটা মানুষ। মানুষটা খালি গায়ে, তার একটা লুঙ্গি পরা, খালি গায়ে, চুলগুলা এলোমেলো, উদ্ভ্রান্তের মতো চেহারাটা কেমন, এবং তার দিকে তাকায় আছে হিংস্র একটা দৃষ্টি, কেমন একটা হিংস্র দৃষ্টি। তো রিশাদ চিন্তা করলো তো মানুষ, কিন্তু এরকম কেন, মানে পাগলের মতো এরকম আচরণ কেন। তারপর সে মানুষটা দেখলো তার দিকে ফোঁস করে উঠে কেমন জানি খ্যাক 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 একটা শব্দ করে দৌড় দিল তার দিকে। তো বেশ খানিকটা কাছে আসছিল লোকটা, তার দিকে দৌড়ে আসতেছে। রিশাদ সাথে সাথে সাইকেল ছেড়ে সাইকেল থেকে নেমে গেল, মানে নিজের রিফ্লেক্সে যে ঘটনাটা কি, সাইকেলটা পড়ে গেছে, ওই মানুষটা তার উপর লাফ দিল। লাফ দেওয়ার পর রিশাদ নিজেও হাত দিয়ে তাকে ধরে বসছে, মানে মানুষটা যেহেতু লাফ দিয়েছে তার উপর, সে ধরে বসছে এবং খুব দ্রুত চিন্তা করতেছে আমাকে এই লোকটা কেন আক্রমণ করছে, এটা কি চোর ছিনতাইকারী কিছু একটা। সেও ধরছে, সেও বলতেছে এই কি সমস্যা কি, এই মানে চিৎকার করতেছে। ওই মানুষটা কোনো শব্দ করতেছে না, কেমন একটা ঘর 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 শব্দ করতেছে। এক পর্যায়ে তাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রিশাদকে সে দৌড় দিল ছেড়ে। তো রিশাদ উঠে বসে ততক্ষণে দেখলো যে দৌড়াচ্ছে লোকটা, এবং দুই পায়ে দৌড়াতে দৌড়াতে সে মনে হলো লাফ দিয়ে তার সামনে দুই হাতও ইউজ করা শুরু করলো, কাইন্ড অফ লাইক দুই পায়ের টো, মানে পায়ের আঙুলগুলো আর সামনে দুই হাত দিয়ে ইউজ করে, যেমন চার পাওয়ালা কোনো জন্তু দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে ওদিকে। এবং সে দৌড়াতে লাফ দিয়ে পাশের একটা ঝোপের মধ্যে পড়ে একেবারে গাছগাছালির মধ্যে চলে গেল। তো রিশাদের বুক তখনও কাঁপতেছে থরথর করে, যে এইটা কি দেখলাম, এই মানুষটা এরকম কেন, হোয়াট ইজ দিস, সমস্যা কি। চিন্তা করতে করতে থরথর করে কাঁপতে কাঁপতে সাইকেলটা সোজা করলো। তার আর সাহস হচ্ছে না সাইকেল নিয়ে যাওয়ার। সে তাড়াতাড়ি সাইকেল চালানো শুরু করলো, সাইকেল চালায় সামনে যাওয়ার শুরু করলো। কিন্তু তার যে বিশাল একটা জায়গা সামনে যেতে হবে, সেখানে খালটা আছে, খোলা জায়গা, বেশ একটু ভয়ের ব্যাপার স্যাপার তার কাছে মনে হচ্ছে, তার ভয় লাগতেছে। তো সে চিন্তা করলো যে কাছাকাছি পরিচিত কেউ আছে কিনা। তখন তার এখানে মনে পড়লো যে মাহমুদ নামে তার পরিচিত কলিগ টাইপের আছে আর কি, তাদের এনজিওর জন্য কাজ করে আর কি। তো সেই মাহমুদ রিশাদদের থেকে একটু ছোট, রিশাদ তুমি করে বলে। চিন্তা করলো মাহমুদের বাসাটা এখানে, আমি তাড়াতাড়ি যাই। তো সে সাইকেল নিয়ে সরাসরি যেতে যেতে নামাই দিল ওদিকে, নামাই নিয়ে মানে দেখা গেলো যে এইবার একদম চিকন মাটির রাস্তা ধরে সে কোনো মতো চালায়। মাহমুদের বাসায় যাবার আগেও বিশাল গাছপালা আছে, তো রিশাদের বুক ধুক ধুক করতেছিল সেখানে যাওয়ার আগে। সে ঢুকে গেল, ঢুকে দেখলো যে মাহমুদের বাসা দেখা যাচ্ছে, এবং সেই মাহমুদের জানালায় আলো আছে। রিশাদ তাড়াতাড়ি সেই সাইকেল চালা চলে গেল, উঠানের মধ্যে নেমে দৌড় দিল সাইকেলটা নিয়ে মাহমুদের গেটের সামনে যে জোরে জোরে ডাকা শুরু করলো, মাহমুদ মাহমুদ মাহমুদ
দরজাটা খুলো, এরকম বলতেছে। তো মাহমুদ নিজে ওখানে ওই জায়গাটা একলাই থাকতো। মাহমুদের আত্মীয় স্বজন ছিল এই পাশে, মাহমুদ নিজে ওই ঘরে একলাই থাকতো। তো মাহমুদ মনে হলো যে খুব সন্দেহজনক গলায় বললো, কে কে? সে ভাবতে পারতেছে না এত রাতে রিশাদ আসছে তার কাছে। তো রিশাদ বলতেছে, আমি রিশাদ ভাই, দরজা খুলো। তো অনেকক্ষণ পরে দেখলো যে দরজাটা খুলছে মাহমুদ এবং তাকায় আছে ভেতরে। তার ঘরে একটা আলো জ্বলতেছে, ওই তারা ওইখানে ইউজ করে হচ্ছে সোলার প্যানেলের জন্য এনার্জি বাল্ব খুব কম পাওয়ারের, মানে আলোটা কম হয়। তো তাকায় আছে, কি ব্যাপার? তো বলতেছে যে আমি ভিতরে ঢুকো আমারে। তো বললো আচ্ছা। সাইকেলটা সহ ভিতরে ঢুকলো রিশাদ, তাড়াতাড়ি ঢুকে দরজাটা লাগাই দিল মাহমুদ এবং বললো, কি রিশাদ ভাই, কি ঘটনা? আপনি এত রাতে কোত্থেকে আসছেন? বলে, আরে বিশাল বিপদ, বিশাল সমস্যা। বলে, কি? বলে, এরকম রাস্তা দিয়ে আসতেছি, এরকম একটা ঘটনা, কে এরকম করলো? তো মাহমুদ শুনে একটু অবাক হয়ে গেল যে এরকম কি আপনার উপরে? মানে কিরকম, মানে দেখতে কেমন, সেটা মানুষটা কেমন ছিল? তো সে বর্ণনা দিতেছে রিশাদ। বলে যে হ্যাঁ, চুল কোকড়া। তখন মাহমুদ বলছে, বুঝতে পারছি, ঘটনা কি? বলে, কি? বলে, এটা জয়নাল পাগলা এরকম বেরিয়েছে। ও তো আক্রমণ করার কথা না, আপনার আক্রমণ কেন করলো? ও কি কোনো কারণে আপনাকে ভয় পাইছিল? তো বললো যে ভয় পাইছিল মানে? এটা কি বলো তুমি? এরকম পাগল মানুষ মানে রাস্তার মধ্যে থাকে এখানে? আমি তো কোনদিন শুনি নাই। বলে, আছে জয়নাল পাগলার ঘটনা আছে, হয়তো আপনার সামনে পড়ছে, আপনাকে আক্রমণ করার কথা কিন্তু না। ও মানে আক্রমণ করে না, কিন্তু অন্যরকম আচরণ করে সে, এবং অনেক ব্যাপার আছে। বলে, এই জয়নাল পাগলার কিন্তু ঘটনা হলো যে যখন গ্রামের আশেপাশে বাঘ চলে আসে, বিশেষ একটা বাঘ আছে এখানে, এই বাঘটা আসলে জয়নাল এরকম পাগল হয়ে যায়। সে এখান থেকে বের হয়ে যেয়ে সে তাকে মানুষ দেখছে আর কি, এটা মানুষ দেখছে যারা, তারা বলছে জয়নালকে দেখছে রাতের বেলা যাচ্ছে, সেই গ্রামবাসী যাচ্ছে, যেতে এক জায়গায় যেয়ে দেখে যে কেমন গড় শব্দ হচ্ছে। তো সে তো ভয় পেয়ে গেছে, গ্রামের মানুষ তেমনি ভয় পায়। বাঘ আসে গ্রামের আশেপাশে, তখন তার খাবারের সংকট পড়ে, গড় করতেছে। সে ভয়ের চোটে একদম কেঁপে উঠছে। তাকায় দেখে দূরে যে ওই বাঘ বসে আছে, এরকম করে বসে আছে, দুই হাত সামনে রেখে এরকম, এবং জয়নাল তার সামনে বসে, দুইজনেই সে বাঘের দিকে তাকায় আছে, বাঘ তার দিকে তাকায় আছে। ভয়ঙ্কর অবস্থা। সে গ্রামবাসী দূর থেকে দেখে ভয়ে তার আত্মা শেষ, সে ঝেড়ে দৌড়ায় ওখান থেকে পলাইছে, এবং তার মানে জানে পানি আসছে সে যখন আসতে পারছে মানুষের সামনে, এবং এসব বলছে এই ঘটনা। জয়নাল পাগলার ঘটনা অন্যরকম। তো তখন রিশাদ জিজ্ঞেস করতেছে, কি বলো তুমি এগুলো এলোমেলো? মানুষ কেন বাঘের সামনে বসে থাকবে? আর মানুষ আসার পরে এই লোক কেন পাগল ওখানে যাবে? কেমন ঘটনা এগুলো? বলে, আছে ভাই, ঘটনা আছে, ঘটনা শুনলে পরে আপনি বুঝবেন। তো তখন রিশাদ বলছে, কি ঘটনা বলো? ওকে বসেন তাহলে, আপনি আজকে আর বের হবেন না, যেহেতু আপনি রাস্তায় দেখছেন আশেপাশে হয়তো ওই বাঘ থাকতে পারে আজকে, তো আপনি আর বের হবেন না, আজকে থাকেন আমার এখানে, থেকে যান রাতে, আপনার তো সমস্যা নেই, আপনি তো সিঙ্গেল মানুষ, আপনার কি সমস্যা? তো তখন রিশাদ বলল, আচ্ছা ঠিক আছে। তারও সাহস হইতেছে না, এবং সে যে এই ঘটনা এখন শুনলো যে এরকম বাঘের সাথে ওই লোক বসে থাকে, মানে কি অবস্থা এটা। তো সে চুপচাপ বসলো। তো দেখা গেল যে খুব সন্তর্পণে, খুব সাবধানে সেই মাহমুদ দরজা খুলে তাকাইলো তার উঠানে, এবং তার এখান থেকে একটা হারিকেন ছিল, সেটা জ্বালাইলো। বের হয়ে সে বললো, গেটটা ভেজাই দেন। গেটটা ভেজাই দিয়ে সে চলে গেল। তো একা বসে আছে রিশাদ, আকাশ পাতাল ভাবতেছে। চারিপাশে স্ট্রং ঝিঝির ডাক, খুব কড়াভাবে ঝিঝি পোকা ডাকতেছে, অন্যরকম একটা পরিবেশ। এবং সেই যে ঘটনাটা শুনলোই মাত্র, যে একজন মানুষ রাতের বেলা বাঘের সাথে মুখোমুখি বসে আছে, এটা কি একটা ব্যাপার। এবং সেই বাঘ তাকে কিছু করতেছে না, গড় শব্দ করতেছে, মানে উদ্ভট একটা ব্যাপার। শুনে সে মানে এটা মিলাইতে পারতেছে না, এবং তার কাছে ভয় লাগা শুরু করছে। রিশাদ মনে মনে চিন্তা করতেছে যে আমি যত দ্রুত পারি এই জায়গার থেকে কাজ ছেড়ে চলে যাব, আমার এইগুলো আর নেওয়ার মতো অবস্থা নাই। যদিও সে বেশ একটা রহস্যপ্রিয় মানুষ, সে কিন্তু ভৌতিক গল্প টল্প এগুলো ভালোবাসে, এবং সে শুনছে যে এই এলাকা অনেক ভৌতিক ঘটনা আছে, এরকম অনেক কিছু শুনছে। খানিকক্ষণ পরে দেখলো যে আসছে, মাহমুদ আসছে, এবং সে চায়ের ব্যবস্থা, চা নিয়ে আসছে সাথে করে, এনে বললো যে আসে বসেন, আমি চা বানাইছি, মানে ফ্লাস্কে করে নিয়ে আসছি, একবারে দুজনে চা খাবো রাতে, বসেন। তো বসলো, বসে সেই চা ঢেলে চা দিল, এবং সাথে তার খাটের নিচ থেকে এই মুড়ির মোয়া ছিল, মোয়া বের করলো, যে খেয়ে বলে যে এবার শুনেন ঘটনা কি। বলে, এই ঘটনা হলো জয়নাল পাগলা, এই জয়নাল ছিল হচ্ছে যে একটা নর্মাল সিজনাল কাজ করে খাওয়া মানুষের পরিবারের ছেলে, মানে তারা সময় সময় এই কৃষি কাজ করতো, সময় সময় জেলের কাজ করতো, মাছ ধরতে যেত, এবং জয়নালের বাবা, এবং সে মৌয়ালদের সাথেও যেত, মৌমাছি যখন এই মধু সংগ্রহের সিজন ছিল, মৌয়ালদের সাথেও যেত সে।
তো এরকম একবার তার বাবা এই কাজ করতে করতে বৃদ্ধ হয়ে গেল এবং সে মানে আস্তে ধীরে তার অসুখ হয়েছিল, সে মারা যায়। তো মারা যাওয়ার পর আসলে জয়নালদের পরিবারে কাজ করার মতো কেউ নাই। জয়নাল তখন বড় হয়েছে, সে যুবক কেবল, মানে তার বয়স 17-18 আর কি এরকম অবস্থা। সে এখন কাজ করার অবস্থা কি, জয়নালের মায়ের তো অনেক কষ্ট, তিনি যেভাবে করে জয়নালের চাচা টাচারা খুব একটা সাহায্য মানে করতো না আর কি, তারাও এত অর্থ সম্পদশালী না, কারণ তারাও এইভাবেই জীবন চালাইতো। তো জয়নালের চাচা বললো জয়নালকে যে সামনের যে এই সামনে সিজন আসতেছে ঈশের, এই মধুর সিজন, তো মোবাইলদের সাথে যেতে হবে তাকে, যে শিখতে হবে মধু সংগ্রহের কাজ। তো জয়নালের মা বলে ঠিক আছে, জয়নালও বেশ আগ্রহ দেখায়, সেও যাবে। তো দেখা গেল যে এই সময় আসলো এবং সেই সময় তারা গ্রামবাসীর যারা এই মোবাইল যারা তারা গেল, তাকেও নিয়ে গেল এবং প্রথম হচ্ছে তার ট্রেনিং পিরিয়ড, সে দেখবে শিখবে। প্রথম তো আসলে তার কাছে এটা সম্ভব না কাজ করা, সে গিয়ে দেখবে শিখবে এবং তারপরে সে যখন নাকি এটাতে ট্রেন হবে তারপর থেকে সে প্রফেশনালি যাওয়া শুরু করবে আর কি কাজ করতে। তো সে গেল নৌকা নিয়ে, তাদের গ্রাম থেকে বেরিয়েছে একটা টিম যাদের সাথে সে যাবে, সবকিছু তৈরি এবং তাদের সাথে আছে জয়নাল। জয়নালের বেশ ভালোই লাগতেছে, নতুন একটা মানে সে এর আগে তার বাবাকে দেখছে যে যাইতো আসতো এবং তার বাবা বলছে যে অনেক মৌমাছির কামড় খাওয়া লাগছে তার জীবনে, এরকম বাঘের ভয় থাকে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, খুব আগ্রহ নিয়ে যাচ্ছে তারা নৌকায়। তো খালের মধ্যে ঢুকতে হয় এবং তারা জানে যে কোন অঞ্চলে মৌচাকগুলা কিভাবে ধরে, কোন সিজনে কোন জায়গায় কোন ধরনের মানে হয়, মানে মধুগুলা পাওয়া যায়, কোন কোন ফুলের মধু কোথায় পাওয়া যায় এরকম। এরকম একটা ক্যানালের মধ্যে সেই টিম ঢুকছে আর কি। তো ঢোকার পরে গিয়ে যেখানে তারা নামলো এবং দোয়া দুরুদ পড়ে এবং তারা আল্লাহর নাম নিয়ে ঢুকে গেল জঙ্গলের ভেতরে এবং নৌকা রেখে পাড়ে ঢুকে গেল। তো যাওয়ার পরে তাদের সাথে জয়নাল আছে এবং জয়নাল মাঝামাঝি তাদের সবার মধ্যে মাঝামাঝিতে রাখছে তাকে, যেহেতু সে নতুন, সে তো জানে না। পিছনে নাকি যে থাকে তার একটু ভয় থাকে, আর যে সামনে থাকে তারও কিছুটা ভয় থাকে, কারণ বাঘ নাকি এরকম মার্ক করে আর কি, হয় একজনকে মার্ক করে, যাকেই মার্ক করে তাকেই নাকি নিয়ে যায়, বাঘ এরকম করে আর কি। তো তারা ঢুকতেছে, মাথার মধ্যে সবারই ওই যে গামছা টামছা একদম পেঁচানো, শরীরের মধ্যে হাতে পেঁচাইছে, মুখে পেঁচাইছে মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য। তাদের কাজ হচ্ছে তারা ধোঁয়া ক্রিয়েট করবে এবং ধোঁয়া ক্রিয়েট করলেই সেখানে যখন মৌমাছি উড়ে যাবে তখন তারা ওই যে চাক কেটে মধু নিবে আর কি। তো তারা গেছে খুঁজে খুঁজে এই চাকের জায়গায় পাইছে আর কি একটা জায়গায়। তো জয়নাল কিন্তু আসলে আপস অ্যান্ড অ্যাবাউট কিছু তেমন বুঝতেছে না, সে জাস্ট ভাইবটা বোঝার চেষ্টা করতেছে এবং বেশ মজা পাইতেছে আর কি। সে কিন্তু যে একটু রাস্তা দেখবে যে কিভাবে আসছে এগুলার দিকে তার মাথা কামানো, সে তাদের মানুষদেরকে ফলো করে গেছে। তো যাওয়ার পরে তো তারা একসময় যখন ধোঁয়া দিল, এখানে ধোঁয়া দেওয়ার পরে অনেক ধোঁয়া হয়ে গেল এবং সেই ধোঁয়াতে সেই মৌমাছি একদম ছুটে বেরোলো এবং প্রচুর মৌমাছি, মানে অন্যরকম অবস্থা। সবাই দেখা গেলো যে একদম মাথাটা দিয়ে করে। এই সময় নাকি যখন ধোঁয়াতে মৌমাছি ছুটে গেছে চারিপাশে, এই সময় কাছাকাছি খুব কাছ থেকে বাঘের গর্জন শোনা গেছে। বাঘের গর্জন শোনার সাথে সাথেই সব ভয়ে মানে এলোমেলো হয়ে গেছে এবং মনে হলো খুবই কাছে, অ্যাজ ইফ লাইক ওই যেখানে তারা ধোঁয়াটা করছে তার পাশেই বাঘ। এতে নাকি সবাই ঝেড়ে দৌড় দিচ্ছে ওখান থেকে এলোমেলো ভাবে এবং জয়নালও আসলে কোনো কিছু দিশা রাখতে না পেলে সেও দৌড় দিল, সেও দৌড়াচ্ছে এবং সে কয়েকজন মানুষ তার সাথে ছিল এবং তাকে আসলে কেউ যে সাথে করে নিয়ে যাবে এরকম না। এমন একটা সিচুয়েশন এসেছে যে মানুষ যারা ছিল দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইছে। আসলে একে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে অনেকটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে একেবারে মানে একেবারে ফাঁদে পড়ার মতো আর কি। চারিপাশে ধোঁয়া, তার মধ্যে মৌমাছি উঠতেছে এবং তার মধ্যে বাঘের গর্জন খুব কাছাকাছি, বাঘের শব্দ, মানে মানুষ একেবারে দিশাহারায় দৌড়াইছে, জয়নালও দৌড়াইছে এবং মানে সে বুঝতেও পারতেছে না, মুখের মধ্যে তার এরকম গামছা পেঁচানো, কোনো মতে দেখতেছে এবং মৌমাছি নাকি একবার ভালো মতো যদি কাউকে ধরে ফেলে তার অবস্থা খারাপ। এমনও আছে যে পানিতে লাফ দিয়ে পড়লে পানির নিচে যেয়ে নাকি কামড়ায়, এরকম অবস্থা আছে। আবার পানিতেও তো ভয়ও আছে, পানিতে কিন্তু কুমিরও আছে। যাই হোক, জয়নাল দৌড়াচ্ছে, মানে তার কোনো হুঁশ নাই, সে দৌড়াইতে কোথায় যে আসছে এবং তার মানুষের কোলাহলগুলো তার হারায় যাওয়া শুরু করছে। সে দূরে কোলাহল শুনতে শুনতে এক জায়গায় যেতে দেখছে নীরব, এখানে কোনো বাঘের শব্দও নাই বা ওই মৌমাছিরও শব্দ খুব একটা আসতেছে না, বা মৌমাছি উড়েও আসতেছে না খুব একটা, আর মানুষের মানে কোলাহল অনেক দূরে মনে হচ্ছে। তো সে এতটা ভয় পাইছিল জয়নাল একটা গাছের কাছে, সে গাছের পিছনে চুপচাপ বসে আছে, মানে একদম বড় একটা গাছ এবং এটা সম্ভবত কেওড়া গাছ ছিল। কেওড়া গাছ, বেশি চওড়া না গাছটা, মোটামুটি চওড়া বাট বেশ লম্বা গাছটা। এটার পিছনে সে চুপচাপ বসে আছে, বসে থরথর করে কাঁপতেছে সে। তো অনেকক্ষণ পার হয়েছে, কতক্ষণ, এবং সে আসলে অনেকটা নিজের ব্যালেন্স লুজ করে ফেলছিল জয়নাল। সে আসলে তার মানে ঠিক মতো হুঁশই ছিল না।
অনেকক্ষণ সে ব্যালেন্স লুজ করে ফেলছিল, নিজে ধাতস্থ হইতে হইতে তার অনেকক্ষণ সময় গেছে। এক সময় দেখে একদম নীরব, শুধু জঙ্গলের শব্দ, আর কিছু না, আর কোনো শব্দ পাচ্ছে না। তো জয়নাল তখন উঠে দাঁড়ায় চিন্তা করতেছে যে সবাই কোন দিকে ছিল। তখন সে বুঝতে, আরে আমি তো দিশাহারা ফেলাইছি, কোন দিক থেকে এখানে আসছি। তো সে একদম মানে উদ্ভট ভাবে চিন্তা ভাবনা করে সে হাঁটা শুরু করলো একদিকে। হেঁটে হেঁটে যাচ্ছে, পথও সেরকম না, পথ মানে তৈরি করার মতো না। ওই সময় তো তারা গেছিল, তাদের সাথে মাসেটিও ছিল, মাসেটি দিয়ে কেটে কেটে মানে এরকম ভোজালির মতো যেটাকে, এবং কোমরে এবং তার এই যে গায়ে যে জামা পরা মোটাই। তো সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে কোনো কিছুর কোনো সাড়া শব্দ নাই, শুধু বনের সাড়া শব্দ ছাড়া কিচ্ছু না। সে চিন্তা করলো খালটা কোথায়, খালটা ধরে গেল, চিন্তা করবে যে খালটা কোথায় এরকম। তো খালের একটা আন্দাজ করে সে হাঁটা ধরলো যে খাল এখানে হইতে পারে, খালের পানির এখানেই হইতে পারে এরকম একটাই। তো সে এরকম চিন্তা করতে করতে হেঁটে 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 এক জায়গায় আসছে, এসে দেখে যে খাল আছে এখানে, কিন্তু কোনো নৌকা নেই খালের এখানে। পুরা মানে খালের পাশে একটা খালটা, এবং সে বুঝতে পারলো যে এই খালে এখন ভাটা লাগছে। মানে সে যখন এসে দাঁড়িয়েছে খালে ভাটা লাগছে না, পানি এখানে ছিল, এখানে বোঝা যাচ্ছে পানি সরে গেছে এখন। হ্যাঁ, মানে এটা জোয়ার আসলে হয়তো আবার ভাসবে এরকম। তো চিন্তা করলো যে এই ভাটার সময়তে এইসব খালে কখনো নৌকা থাকে না, থাকলেও ওগুলো সরে গেছে এখান থেকে। তো সে চিন্তা করছে খালের পাড় ধরে হাঁটবে, যদি কোনো নৌকা পেয়ে যায় বা তাদের নৌকাটারই যদি সে পায়। তো সে হাঁটা ধরে, হাঁটতে 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 সে যে আসলে কি কোথায় যাচ্ছে সে কিন্তু জানে না, সে খালের পাড় ধরে হাঁটতেছে এবং তার মনে হয় যে সে আরো গহীনে যাচ্ছে, কারণ গোলপাতা একদম ঘন হয়ে জন্মায় যায় খালের পাড়ে। এখানে ওই সে যেখানে বেরিয়েছিল ওখানে তাও কয়েকটা পায়ের ছাপ দেখছিল মানুষের, এখানে পায়ের ছাপ কিছু নাই। সে দেখতেছে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং একদম যেহেতু ভাটা লাগছে জায়গাটা শুকায় গেছে অনেকটাই। তো এক জায়গায় সে দেখলো যে একটা সল্ট ওয়াটার ক্রোকোডাইল মানে একটা বড় কুমির মানে পড়ে আছে খালের পাশে, এবং মানে গাটার মধ্যে কাদা টাদা মাখামাখি। তো আরো ভয় লাগলো, আসলে সে আরো সরে গেল, এই পাশ থেকে সরে আরেকটু এই পাশে চলে আসছে ভয়। জয়নাল চিন্তা করছে ঘটনা কি, মানে আমি কি বিপদে পড়লাম অনেক। সে একবারে সরে আসছে ভিতর দিকে, যাতে কুমির তার ধারে কাছে, মানে কুমির যাতে না বুঝে এরকম একটা অবস্থায় সরে এসে সে হাঁটা ধরলো। আবার হাঁটতে হাঁটতে সে একেবারে ভিতর দিকে সরে, এবার সে এতটা ভয় পেয়েছে পানির পাড়ি দিয়ে যাচ্ছে না সে আর। এর মাঝে কিন্তু মানে আলো পড়ে যাচ্ছে, আলো পড়ে পড়ে একদম মানে আলো কমে গেছে, যেহেতু সেই যে জায়গাটা এখন আসছে এই জায়গাতে কেওড়া গাছ অনেক বেশি। হ্যাঁ, কেওড়া গাছ বেশি হওয়াতে এখানে দেখা যাচ্ছে উঁচু গাছগুলো অপেক্ষাকৃত উঁচু অন্যান্য গাছের থেকে। তো দেখা যাচ্ছে এখানে আলোটা কম ঢুকতেছে এবং শ্বাসমূল তো এদিকে কমে গেছে কিছুটা, কারণ শ্বাসমূলটা পানির পাশে বেশি ছিল। তো হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় আসলো, এসে দেখতেছে এখানে কিছু নাই, সামনে কিছু শ্বাসমূল, এখানে গাছ কতগুলা। আর এর মাঝে সে হঠাৎ করে মনে হলো সে গুরু গম্ভীর একটা শব্দ শুনলো, সম্ভবত বাঘের শব্দ। তো সে একেবারে কান খাড়া করলো, যেহেতু তারা ওই এলাকার মানুষ, তারা বাঘের শব্দ চেনে। একটু পরে আবার বুঝলো যেটা বাঘের শব্দ, একটা গড়গড় শব্দ গলার ভিতরে। সে বুঝলো যে খবর আছে আমার। আর এই বাঘ যদি তাকে বুঝে আসে, সেটাও জানে যে বাতাস যদি তার দিক থেকে বয়ে যায় আর কি, মানে সে যদি বাতাসের এগেনস্টে থাকে তাহলে তার গন্ধ, বাঘ যদি ওদিকে থাকে, বাঘ গন্ধ পেয়ে গেছে তার। সে তাড়াতাড়ি সে তাকাইতে থাকে সে কোন গাছে উঠবে এটা চিন্তা করতে থাকে। তো তাকায় দেখে কাছাকাছি একটা এরকম কেওড়া গাছ আছে, সেই কেওড়া গাছের মানে ওঠার জন্য ধরে যে উঠবে বেশ খানিকটা অনেক লম্বা উঠে গেছে, অনেক ডালপালা থাকে অনেক জায়গায়। এখন সে চিন্তা উঠবে কেমনে। তো তখন তার মনে হলো সে কিন্তু মোটামুটি ভালোই নারকেল গাছ বাইতে পারতো, সুপারি গাছ বাইতে পারতো, এগুলো বাইতে পারতো সে। তো সে চিন্তা করলো এই লম্বা অংশটা কিন্তু তার হাত তো যাবে না। তো সাথে সাথে সে গামছা খুলে ফেললো, মুখের গামছা খুলে ফেলছে, মানে মুখের এখানে গামছা হয়, তখন তার খেয়ালই ছিল যে গামছা খুলে ফেলছে। দেখে যে তার গামছা দিয়েও তার বেড় আসতেছে না, মোটামুটি বেশ চওড়া। তো সে তখন তার শার্টটাও খুলে ফেলে, খুলে তাড়াতাড়ি বেঁধে বেশ লম্বা করে দুই হাতে, মানে এই পাশে একটা মাথা বেঁধে নেয়, বেঁধে সে গাছের এই পাশ থেকে ঘুরে আর একটা হাত এই পাশে বাঁধে গামছা, এবং সে যেভাবে করে মানুষ নারকেল গাছে উঠে দড়ি বেঁধে হাতে, সেইভাবে সে ওঠার চেষ্টা করতে থাকে। এবং সে ওঠা শুরু করে এবং উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যে সে দেখে বা বাঘের শব্দ করে বাঘটা চলে আসছে তার কাছেই একদম নিচে এসে দুই পা দিয়ে একেবারে থাবা দিয়ে তাকে ধরার চেষ্টা করছে, সাউন্ড করে, খুব ভয়ঙ্কর সাউন্ড। সেই এইটা দেখে সে ভয়, তার আত্মা উড়ে গেছে। সে চিন্তা করছে যে আমি যদি এখান থেকে পড়ি আমার অবস্থা তো খুবই খারাপ, আমাকে খেয়ে ফেলবে একেবারে। এই বাঘের চেহারাও বেশ ভয়ঙ্কর লাগতেছে, মানে বিভৎস। তো তখন সেই জয়নাল বলছিল সবাইকে, যাদেরকে বলছে যে এইটা যদি যে সামনে না পড়ে সে বুঝবে না, এত ভয়ঙ্কর একটা জিনিস, এটা মানে বিশ্বাস করার মতো না। জয়নাল নাকি ভয় কিছুক্ষণ ফ্রিজ হয়ে যাওয়ার পরে দেখে যে বাঘ মোটামুটি কিছু দূর উঠে যায়,
মানে লাফ দিয়ে এসে বেশ খানিকটা উঠে যাচ্ছে কয়েক ফিট। তো সে বলছে, কিরে আমি তো জানতাম বাঘ গাছা চড়তে পারে না, বাঘ তো বেশ খানিকটা উঠে যেতেছে উপরে। সে দ্রুত আর ওঠার চেষ্টা করে, এরকম করে উঠতে 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 এক সময় দেখে যে হ্যাঁ বাঘের সাথে তার ডিস্টেন্স কমে গেছে, বাঘ উঠতে পারে না বেশি দূর। বেশ খানিকটা উঠে বাঘ আবার পড়ে যায় নিচে, কিন্তু ভয়ঙ্কর শব্দ করতেছে নিচের থেকে বাঘ। তো সে এরকম উঠতে উঠতে সে যত দূর উঠতে পারে, তার প্রচন্ড ভয় লাগছে, কিন্তু যত উঠতে পারে গাছটা মোটামুটি ছিল 50-60 ফিটের মতো উঁচা। 50-60 ফিটের মতো, মানে প্রায় 5 তলার মতো উঁচা গাছ। সেই গাছের একেবারে মানে লাস্টের দিকে সে সেখানে যেখানে ঝোপ ডাল টাল পাইছে, একটা ডালের মধ্যে উঠে সে বসে পড়ে। উঠে বসে নিজেকে ওই যে হাতের মধ্যে সে যে গামছা বাঁধছে ওইটা দিয়ে নিজেকে বাঁধে, আগে সে গাছের সাথে বেঁধে ফেলে আগে, যাতে পড়ে না যায়। তার এই উচ্চতা দেখেও তার ভয়ে কাজ করতেছে, এবং নিচে বাঘের সেই শব্দ এবং হুঙ্কার, বাঘ জিনিসটিকে ডাকতেছে। তো জয়নাল ওইখানে বসে ভয়ে কাঁপতে থাকে, এবং সে মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকে যতটুকু যা পারে, আর চিন্তা করে যে কেন সে আসলে এই দোয়া দুরুদ শিখে না, এটাও সে ভয় পেতে থাকে মনে মনে, আল্লাহকে স্মরণ করতেছে এবং ই করতেছে ভয়। এক সময় নাকি সে ওই যে আবার তার মধ্যে এমন একটাই আসে যে অনেকটা বেহুশ হয়ে যায়, যেরকম মানুষ ভয়ে সেরকম। তো সে কাইন্ড অফ লাইক বেহুশ হয়ে যাওয়ার মতোই আর কি, তার সেন্সটা থাকে না আর কি। ডালের উপর বসে আছে, তো সে গামছা দিয়ে নিজেকে বেঁধে রাখছে ডালের সাথে শক্ত করে, যাতে সে পড়ে না যায়। এই একটা কাজ সে করছিল। হঠাৎ তার মানে হুঁশ ফেরে বা ঘুম ভাঙে, যেটাই বলি না কেন, তখন কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। জয়নাল ভালো মতো খেয়াল করে দেখে অন্ধকার, চাঁদের আলো পড়ছে এবং মৃদুমন্দ বাতাস চারপাশে, এবং জঙ্গলের একটা শব্দ। সে দূর থেকে বাঘের শব্দ শুনতেছে, সে অম অম করে ডাকতেছে বাঘ, সেই বাঘের শব্দ দূর থেকে শুনতেছে। তার কাছাকাছি নাই বা তার থেকে বেশ খানিকটা দূরে আছে, বাট বাঘ তাকে হয়তো নোটিসে রাখছে সেইখানে। তো জয়নাল ভয়ে একেবারে মনে হলো যে তার মানে জীবন বের হয়ে যাবে এরকম। সে গাছের উপর থেকে তাকায় দেখতেছে দূরে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদের আলো এসে পড়ছে অন্য গাছের পাতায়, সেগুলো চকচক করতেছে, সেই চাঁদের আলোতে চকচক করতেছে গাছের পাতাগুলা। একটা কেমন মানে এটা একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস, মানে এটা যদি সৌন্দর্য হিসাবে কেউ উপভোগ করতে যেত উপভোগ করতে পারতো, কিন্তু জয়নালের যে সিচুয়েশন এখানে এটা উপভোগ করার মতো না। প্রচন্ড রকম ভয় পাচ্ছে সে, চিন্তা হচ্ছে এদিকে তার ক্ষুধা লাগছে, পেটে একদম ক্ষুধা মানে মানে একদম চনচন করতেছে ক্ষুধায়, মানে চনমনে ক্ষুধা পেটের ভিতরে, প্রচন্ড ক্ষুধা। এর মাঝে এই ভয়, দূরে বাঘের শব্দ, সে কি করবে? সে রিয়েলাইজ করলো যে সে জঙ্গলের মধ্যে, তার এখন এখান থেকে নামলেই হয়তো অবস্থা খারাপ। আবার এটা ভয় আছে যে সাপ খোপ আছে, গাছে সাপ থাকে, এটাও তার ভয় আছে। এই সময় তার কাছে হঠাৎ করে মনে হলো তার পাশে আর একটা গাছের ডাল আছে, সেই গাছের ডালের মধ্যে একটা শব্দ হলো। তো সে ভয় কেঁপে উঠলো। আসলে জয়নালের আসলে এখন সব হচ্ছে ভয়, সে ভয় পাচ্ছে সব কিছু, ভয় কেঁপে উঠলো। কেঁপে ওঠার পর সে তাকায় দেখতেছে পাশের যে গাছটা, সেই গাছের একটা ডালে মনে হচ্ছে একটা মানুষের মতো বসা, এরকম করে ডালের উপরে 2 পা দিয়ে এভাবে বসে আছে ধরে ধরে, এবং বোঝা যাচ্ছে মাথায় এরকম গামছা দিয়ে পেঁচানো আর কি, মানে মাথা দেখা যাচ্ছে না, একটা মাথা মানুষের মতো, পুরো একটা মানুষ ওখানে বসা। জয়নাল ভয়ের চোটে বলছে, কে কে আপনি, কে কে কে? তো ওই লোকটা বলতেছে, চুপ, শব্দ না। ভয় পাইছস? তুই করে বলছে, ভয় পাইছস? বলে যে হ্যাঁ হ্যাঁ ভয় পাইছি। বলে আপনি কি ডাকাইত? যখন জিজ্ঞেস করতেছে এসে যে আপনি কি ডাকাইত, না আমি ডাকাইত না। তুই বাড়ির যাবি? তো জয়নাল বলছে হ্যাঁ হ্যাঁ বাসা যাবো, হায় আমার লগে আয়। নাম, আস্তে আস্তে নাম, এখানে আটকায় থাকলে আটকাই থাকবি, এখানটা যাইতে পারবি না। তো জয়নাল ভয়ে ভয়ে একদম থরথর করে কাঁপতে কাঁপতে নিজের যে গামছার বাঁধনটা খুলে সে ভয়ে কাঁপতেছে, সে মনে হচ্ছে গাছের ডাল থেকে পড়ে যাবে। দেখলো যে ওই লোকটা আস্তে আস্তে বেয়ে বেয়ে নেমে যাচ্ছে গাছ থেকে, এবং জয়নাল তাকে দেখে আস্তে আস্তে নিজেও নামা শুরু করলো। এখন কিন্তু দূরে যে বাঘের ডাকটা সেটা শুনতেছে না সে আস্তে আস্তে নিজেও নামা শুরু করলো গাছ থেকে, এবং যত নিচে নামতেছে আলো কমে যাচ্ছে, কারণ আলোটা উপর থেকে দেখছিল গাছে, বেশ অন্ধকার, এবং সেই অন্ধকার চোখে শুয়ে আসতেও তার সময় লাগতেছে। সে গাছের থেকে বেয়ে বেয়ে সেই গামছা দিয়ে নামতেছে সে। তো নামতে নামতে এক সময় সে মাটি টাচ করলো, মাটি টাচ করে প্রচন্ড ভয় লাগতেছে তার। সে দেখতেছে তার থেকে কিছুটা দূরে ওই লোকটার অবয়ব দাঁড়ায় আছে, চোখে কিন্তু আলো আধারি শুয়ে আসছে। এর মধ্যে সে দেখতেছে মানে সেই এখন যে জ্যোৎস্নার আলোটা আবার মাটিতে হালকা পাওয়া যাচ্ছে, এবং এই আলো তার চোখে শুয়ে আসছে। দেখতেছে যে একটা মানুষ লুঙ্গি পরা আর একটা গেঞ্জি পরা, মাথার মধ্যে গামছা দিয়ে পেঁচানো, এবং তার মুখ দেখা যাচ্ছে না যেহেতু গামছা দিয়ে ঢাকা, চোখের জায়গাটা শুধু দেখা যাচ্ছে সাদা সাদা মনে হচ্ছে চোখ, কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না। তো লোকটা তাকে বলতেছে যে বাড়ির যাবি, এদিকে আয় চল, বলে তাকে ডাকতেছে।
তো সে চিন্তা করলো যে এই লোকের সাথে যাই, লোকটা যদি নিয়ে যায় আমার আর কি অপশন, আমি তো এখান থেকে আসলে প্রবলেম পড়বো, আমি কই যাবো। দেখি এই লোকের সাথেই যাই, ডাকাত হইলে তো সমস্যা আছে, আর আমার থেকে নিবেই কি, হয়তো অনেক সময় ডাকাতরা ওই সময় বসে চেয়েও মানে বাঁচায়, তাও তো বাঁচাইলো। এই চিন্তা করে জয়নাল আর কোনো কথা না বলে লোকটার সাথে সাথে হাঁটা ধরলো। তো লোকটা হেঁটে যাচ্ছে পিছনে, সে অনেক সময় দেখা যাচ্ছে বেশ অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ আলো ঢুকতেছে না, হারায় ফেলতেছে। তো লোকটা আবার তাকে বলে, কিরে হারায় যাস কেন, বলে আবার হাসে, খক 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 করে হাসে। তো তিনি ভয় পায়, তিনি বলতেছে যে, ওই লোকটাকে বলতেছে যে, ভাইজান আমি একটু আগে বাঘের শব্দ শুনছি। বাঘ বলে লোকটা হাসতেছে, না বাঘ বলে হাসে, হেসে হাঁটতেছে। এবং জয়নাল তাকে ফলো করে করে যাচ্ছে। তার কাছে বেশ ভয় লাগতেছে, কারণ লোকটা যে যাচ্ছে সে কিন্তু অন্ধের মতো অনুসরণ করতেছে তাকে। তার মানে এমনকি সে নিজেও দেখতে পাচ্ছে না যে কোথায় শ্বাসমূল আছে বা কিসে তার পা লাগতেছে, এবং পায়ের মধ্যে বেশ ক্ষত হয়েছে, সে বুঝতে পারছে তার পায়ে বেশ ক্ষত, কারণ এই খালি পায়ে হাঁটছে এত দূর, কোনো পায়ে জুতা টুতা নাই, পা বেশ জায়গায় ফুটা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার বুঝতে পারছে পায়ে ব্যথা। তো এইভাবে হাঁটতে হাঁটতে একসময় লোকটা বের হয়ে আসলো খালের পাড়ের একটা জায়গায়। বেশ জায়গাটা নর্মাল, মানে এই জায়গাটার মধ্যে খুব একটা ডালপালা গাছপালা ওরকম নাই, বেশ খানিকটা ফাঁকা জায়গা। ওই জায়গায় লোকটা হেঁটে বের হয়ে আসলো, সামনে দেখা যাচ্ছে খাল, চাঁদের আলো পড়ে চমকাচ্ছে, চাঁদে মানে খালের পানি চমকাচ্ছে। এবং এই খালটা বেশ বড়, এই খালটা কিন্তু ছোট খাল না, বেশ বড় খাল, মানে শাখা খাল না, মানে এটা দিয়ে মনে হয় নৌকা জেলে টেলে যায়। জয়নালের একটু শান্তি লাগলো, মনে হলো যে আচ্ছা এখান দিয়ে তো হয়তো পারে কোনো জেলের নৌকা থাকতেও পারে, কারণ রাতের বেলা তিনি জানেন যে, জয়নাল জানেন যে অনেকেই মাছ টাছ ধরে এখানে, রাতের বেলা মাছ ধরতে আসে, অনেক মানুষ আছে রাতে মাছ ধরে। তো লোকটার এই জায়গাতে নিয়ে আসাতে তাকে একটু ভরসা পেল জয়নাল। তো জয়নাল কাছাকাছি যে বললো, ভাই ভালো তো, এখন আমি কিভাবে যাবো এখান থেকে বলেন। বলে, যাবি এত তাড়া কিসের, আয় আয় বলে তাকে নিয়ে আসলো। দেখলো যে এইবার চাঁদের আলো সে দেখতেছে লোকটা ধূসর একটা লুঙ্গি পরা, মনে হচ্ছে অনেক পুরনো কাপড়ের, অনেক দরিদ্র মনে হচ্ছে, এবং তার পায়ে কোনো কাপড় নাই, খালি পা। তার একটা গেঞ্জি পরা, গেঞ্জিটা অনেক ধূসর, উপরে যে গামছা পরে আছে সেটা বোঝা যাচ্ছে না, বাতাসে উঠতেছে গামছার একটা অংশ, হালকা বাতাস যে লাগতেছে, হালকা বাতাসে উঠতেছে। তো লোকটা যে বসে পড়লো খালের পাড়ে, ঠিক পানির পাড়ে বসে পড়ে সে জিজ্ঞেস করতেছে জয়নালকে, বাড়ি কই, তোর বাড়ি কই? জয়নাল বললো যে অমুক জায়গায় বাড়ি। ভাই আমার একটা নৌকা ধরা দেন। জয়নাল বলছে, নৌকা ধরা দেন? আপনি কই থেকে আসছেন, কেমনে আসছেন, মানে আপনার নৌকা কই? তো বলতেছে যে, আমি কই থেকে আসছি জানতে পারবি না, তুই জানলেও কোনো কাজ হইব না। তো বললে যে, আপনার নাম কি? জয়নাল জিজ্ঞেস করছে, আপনার নাম কি? বলছে, আমার নাম। বলে লোকটা হাসতেছে খ্যাক খ্যাক করে, বলে, নাম বললে চিনবি? বলে যে, না, নাম বললে তো চিনবো না, তারপর তো জানতে হয়, মানুষের নাম তো জানতে হয়, আপনার একটা নাম আছে না, আমার নাম জয়নাল। তো লোকটা বলতেছে, আমার আর কি চিনবি তারা, বলে লোকটা মাথার গামছাটা আস্তে আস্তে করে খোলা শুরু করলো। তো জয়নাল মনে করলো যে লোকটা এতক্ষণ চেহারা ঢেকে রাখছে কেন, কে যেন হয়তো চেহারা দেখাবে। তো লোকটা গামছাটা খুলে ফেললো, পুরা গামছাটা খুলে ফেলে দিল এক পাশে। তারপর জয়নালের দিকে তাকালো। লোকটার দিকে তাকায় জয়নালের মানে বুকের মধ্যে ধপ করে উঠলো, সে ভয়ে কেঁপে উঠলো। দেখলো যে লোকটার মুখের নিচের অংশে কোনো মানে চামড়া মাংস নাই, পুরা তার দাঁত মুখ খুব খোলা হাড়ের মতো আর কি। তো লোকটার চোখগুলো দপ দপ করে জ্বলে উঠলো দুইটাই। লোকটা তাকায় বললো যে, আমি বাঘে খাওয়া মানুষ। তাই বলে সে হাসা শুরু করলো, এমনভাবে হাসা শুরু করলো যে হাসিটা মানে সারা শরীরে ভয়ের কাঁপন ধরায় দিল জয়নালের। জয়নাল মানে ভয়ের চোটে ও আল্লাহ গো বলে দৌড় দিল, সেখান থেকে দৌড় দিয়ে এসে আসলে কোথায় যাবে, দেখলো লোকটার হাসিটা, তার পেছন পেছন হাসিটা মনে হচ্ছে কানের কাছে চলে আসতেছে। তো ঝাঁপ দিয়ে পড়লো জয়নাল পানির ভিতরে, মানে একেবারে আর কিছু না চিন্তা করে পানিতে ঝাঁপ দিয়ে পড়লো। সে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে সে সাঁতরানো শুরু করলো। তো পেছন থেকে সে শুনতেছে ওই লোকটা তাকে বলছে, কই যাস, তোরে তো পাইলাম, আমি তো এখানে একা থাকছি, একা থাকার কোনো কারণ নাই, সুন্দরবনে কেউ রাতে একা থাকে না রে বলে বলতেছে। তো জয়নাল সাঁতরাচ্ছে, তার কানের মধ্যে লোকটার কথাগুলো ভেসে আসতেছে, এবং সে দিশা হারায় ফেলছে। একসময় মনে হচ্ছে সে ডুবে যাবে, সে পানির তলে একেবারে ডুবে যাচ্ছে, প্রায় শরীর প্রায় তলায় যাচ্ছে। আবার একটু মাথা উঁচু করে তাকায় সে, মানে একটুখানি মানে খাবি খেতে খেতে তাকাচ্ছে। তো এরকম সময় ঝাপসাভাবে তার চোখে পড়লো যে একেবারে খালের অপর প্রান্তের পাড় দিয়ে একটা ছোট জেলে নৌকা যাচ্ছে, সেটার উপর মনে হয় মানুষ বসা আছে, সেরকম তার ইজার ছোট্ট আলোর সোর্সও দেখছে সে। তো তার আসলে আর তখন মানে শরীরে অন্যরকম জোর চলে আসলো এটা দেখে, মানে বাঁচার
আকুতি, সে কিন্তু তলায় যাচ্ছিল, সে সাঁতার কাটার মতো অবস্থা ছিল না তার। তো সে প্রাণপণে সাঁতার কাটা শুরু করলো সেটার দিকে। সাঁতরাতে একদম কাছাকাছি চলে আসে, সে বুঝতেছে ওই জেলে নৌকার উপরে একটা নারী এবং পুরুষ আছে, তারা হয়তো তারা হাজব্যান্ড ওয়াইফ মাছ ধরে। বলে সে এখান থেকে মাথা একটু উঁচা করে বলে আমার বাঁচান বাঁচান বলে জয়নাল এরকম শব্দ করতেছে। তো তারা দেখা যাচ্ছে ঘুরে তাকাইছে, তারাও ভয় পেয়েছে অনেক, জয়নাল এরকম ভূত থেকে এরকম মানুষ আসতেছে। তো হুশ হুশ করে সাথে সাথে জয়নাল একবার শেষ মুহূর্তে সে হাত দিয়ে নৌকার পাড়টা ধরে সে ঝুলে গেছে আসলে, আর এই সময় সে জ্ঞানও হারাইছে। যাই হোক, তার যখন জ্ঞান ফিরছে সে দেখলো যে সে একটা পাটাতনের উপর শুয়ে আছে, এক লোক তার দিকে ঝুঁকে আছে, তার মানে মুখ থেকে পানি বের করতেছে, বুকে চাপ দিয়ে বলতে সে বুক করে পানি বের করলো অনেকগুলা। আসলে তলায় গেছিল আর কি, জয়নাল আর পারে নাই শেষ মুহূর্তে। তো সেই লোক তাকে টেনে তুলছে, তোলার পর তাকে জিজ্ঞেস করতেছে যে এই কই থাকেন আপনি, কি ব্যাপার, কোথা থেকে আইছেন? তো জয়নাল কিছু বলতে পারতেছে না। তো লোকটার স্ত্রী মহিলা সে বললো যে থাক, এখন ই করেন না, হুশ ফিরুক। তো জয়নাল কেন জানি মনে হলো নিশ্চিন্ত, সে ঘুমায় গেল। তো জয়নালের যখন হুশ ফিরছিল, যখন সে মানে তাকাইছে, তখন সে দেখে যে সে একটা গ্রামের একটা জায়গায় সে শুয়ে আছে একটা বেঞ্চের উপরে, তার আশেপাশে অনেকগুলো মানুষ। তো তাকে জিজ্ঞেস করে যে মানুষ যে কে কোত্থেকে আসছো, কি ব্যাপার? তো জয়নাল তখন তার বাড়ির কথা বলে সে কোত্থেকে আসছে। তো মোটামুটি এই গ্রামের থেকে বেশ খানিকটা আছে, কয়েকটা গ্রামের দিকেই আর কি তাদের গ্রাম আর কি। লোকজন শুনে বলে যে আচ্ছা কি হয়েছিল? তো জয়নাল তখন তাদের বলে যে সে এরকম হারায় গেছিল, তার ঘটনা সে মোটামুটি বলে তাদেরকে। তো শুনে তারা খুবই অবাক হয় এবং তাকে বলে যাচ্ছে একজন জেলে ছিল, পৌঁছা দেওয়ার ব্যবস্থা করে তাকে। যাই হোক, জয়নালকে নিজের গ্রামে নিয়ে আসে তাদের মধ্যে একজন। এসে জয়নাল তাকে খুবই ধন্যবাদ দেয় এবং সে বলে যে ভাই আমি পরবর্তীতে আপনি যদি দেখা হয় আপনারে আমি কিছু দিব না, আমাকে কষ্ট করে নিয়ে আসছেন। লোকটা বলো ওগুলো লাগবে না, যাও বাড়ি যাও, ভালো থাকো। তো জয়নাল যখন নাকি তাদের বাড়িতে আসে, মানুষজন তো তাকে পেয়ে একদম পুরো হয়ে যায়, আত্মহারা হয়ে যায় আনন্দে, কারণ তারা মনে করছিল তাকে বাঘে নিয়ে গেছে। তাকে নাকি খুঁজতেও গেছিল, তারা পুরো জায়গায় খুঁজছে, কেউ পায় নাই। গ্রামের মানুষজন নাকি পরবর্তীতে তাকে খুঁজতে গেছে, খুঁজে তাকে পায় নাই, নিয়ে তারা খুব টেনশনে ছিল যে তাকে তারা খুঁজে পাইল না, বা তাকে যদি বাঘেও নিয়ে যায় থাকে তার কোনো অংশ বা কিছু একটা নাকি পায় মানুষ, বা তার কাপড়ের অংশ কিছুই পায়নি তারা। যাই হোক, তো তারা খুব খুশি জয়নালকে ফিরে পেয়ে। তো যেটা হয়, জয়নাল নাকি নর্মাল ছিল, সবকিছু স্বাভাবিক চলতেছিল, তার একটু ইজি হওয়া শুরু হলো। সে তার মা বললো যে যতই কষ্ট হোক ছেলেকে সে আর এরকম পাঠাবে না, তার মৌ আনতে মানে মধু আনতে, তাকে মধুর কাজে পাঠাবে না। যদি সে মাছ ধরতে উৎসাহী থাকে মাছের কাজে পাঠাবে তার মা, এই আর কি। কিন্তু মাছ বা একটা সময় আছে বছরে, সে সময় শুটকির কাজ হয়, ওই সব জায়গায় পাঠাবে, কিন্তু এই মধুর কাজে তার ছেলেকে আর পাঠাবে না, তার মা বলে দেয়। আপাতত তাকে বলে তার মা যেভাবে পারে, তারা ইনকাম করতেছে, তাকে বলে বাসায় থাকতে, তাকে রিল্যাক্স করতে। তো জয়নাল ওইভাবে বাসায় থেকে কয়েকদিন ইজিলি রিল্যাক্স করতেছিল। তো এরপর যেটা হয়, একদিন এরকম রাতে হঠাৎ রাতের বেলা জয়নালের মা হঠাৎ করে টের পায় যে তার ছেলে কেমনটা শব্দ করতেছে। গভীর রাত, একই ঘরে তারা থাকতো আর কি। তো তার মা ওখানে চৌকিতে ঘুমাইছিল, তো সে দেখে তার ছেলে নিচে কেমনটা গড়গড় গড়গড় শব্দ করতেছে। তো তার মা অবাক হয়ে যায়, এবং গভীর রাত, ঘরের মধ্যে অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার, এর মাঝে তার মা দেখতেও পাচ্ছে না, কিন্তু ছেলের ওখান থেকে শব্দ পাচ্ছে একটা গড়গড় গড়গড়। তো তিনি ভয় পেয়ে যান, তিনি চিন্তা করেন আবার এরকম অনেক সময় ওই বাঘ এসে যদি, তিনি ভয়ের চোটে তিনি মানে একেবারে উঠে বসে তিনি চিন্তা করেন যে তিনি মানে কি করবেন, মানে দিশা পাচ্ছেন না আর কি। এই সময় তিনি দেখেন অন্ধকারের মধ্যে হঠাৎ করে লাফ দিয়ে তাদের যে দরজার উপরে পড়ে জয়নাল, এবং দরজা খুলে বের হয়ে যায়। তিনি দেখেন তার ছেলে বের হয়ে গেলেন, বেশ উদ্ভটভাবে বের হয়ে গেছে, মানে এইভাবে তিনি মানুষকে চলতে ফিরতে এরকম দেখেন নাই। তো জয়নালের আম্মা চিৎকার শুরু করেন, চেঁচামেচি। তার চিৎকার চেঁচামেচিতে কেউ আসে না তখন আশপাশ থেকে, কারণ তারা মনে করে হয়তো বাঘ আক্রমণ করছে। কঠিন একটা অবস্থা। তো মানে জয়নালের আম্মা চিৎকার করতে করতে, ওই সময় কেউ আসে না। তো তিনি যে জয়নালের চাচার ঘরে যে দরজা পিটানো শুরু করেন, নক করা শুরু করেন, জোরে জোরে পিটাইতেছেন আর কি, যেটাকে মানে নক করা বলা যাবে না, পিটানো, হাত দিয়ে বাড়ি মারতেছেন বারবার। তো চাচা বের হয়ে এক সময় তার হাতে দাও, বলে কি হয়েছে, বলে যে এরকম ছেলে তো এরকম বের হয়ে গেল, কি ব্যাপার বুঝলাম না। তো তার চাচা বের হয়ে যে তিনি আরো দুজন মানুষকে তার পাশের ঘর থেকে বের করেন কথা বলে। তারা সবাই এই লাঠি সড়কি নিয়ে বের হয়, এরকম কয়েকজন মানুষ এক হয়ে যায় এবং জয়নালকে খুঁজতে বের হয় যে কেন জয়নাল এরকম বের হলো। তো খুঁজতে খুঁজতে তারা বুঝতে পারে তাদের ঠিক ঘরের পাশে
যে একটা খাল ছিল, সেই খালের উপর একটা সাঁকো আছে, চিকন সাঁকোর ওই পারে একটা জংলা জায়গা, এটা জঙ্গলের সাথে অ্যাড করা। এই ওই পারে সে যে জংলা জায়গা, গাছপালা যেখানে, সেইখানে তারা মনে করে যে এখানে মনে হয় বাঘ আছে, তারা বুঝতে পারে। তো তারা খুবই ভয় পেয়ে যায়, বাট তারা চিন্তা করে যে জয়নাল যদি ওখানে যেয়ে থাকে তো সমস্যা। তো তারা অনেকগুলা মানুষ মিলে সেই জায়গায় তারা ওই জায়গায় যায়। এরকমভাবে তারা সাধারণত যায় যদি তাদের এলাকায় কোনো বাঘ ঢুকে পড়ে, এসে যদি তাদের বিরক্ত করে, গরু ছাগল নিয়ে যায়, তখন তারা এইভাবে করে ওই জায়গাটা যে এরকম বাঘকে তাড়ানোর চেষ্টা করে। তো সেইভাবেই তারা যায়, সবাই হাতে মশাল নিয়ে, বল্লম নিয়ে, দা নিয়ে, লাঠি নিয়ে ওই জায়গায় যায়। তো গিয়ে তারা বুঝতে পারে ওইখানে আসলেই মানে এখানে কিছু সমস্যা আছে। গাছপালা জায়গাটাকে যখন ঘিরে ফেলে এই পাশ থেকে, তখনই বুঝে তারা সমস্যা আছে। তো ওইখানে তাদের মধ্যে একজন নাকি গ্রামবাসী, সে ছিল আগে, তার সাথে মশাল ছিল, সে নাকি দূর থেকে গিয়ে দেখতে পারছে সে মশালের আলোতে আসলে ওইখানে বাঘ ছিল, এবং বাঘ এরকম বসে আছে, বাঘের দিকে মুখোমুখি বসে আছে জয়নাল। দুজনই মনে হচ্ছে একজনের দিকে তাকায় আছে কেমন করে, মানে মানে খুব মানে হিংস্রভাবে। তো তারা যখন এরকম শব্দ করতে করতে যায় সবাই মিলে, তখন ওই বাঘ ভয় পেয়ে যায়, বাঘ এদিক ওদিক তাকায় হিংস্রভাবে গর্জন করতে করতে লাফ দিয়ে পরবর্তী একটা খাল ছিল সেটা পার হয়ে তার বনের দিকে দৌড়ে চলে যায়। আর জয়নালও নাকি একেবারে বন্য পশুর মতোই খিস্তি করতে করতে তাদের দিকে দৌড়ে আসে। তো জয়নালকে ধরে ফেলে, সবাই মিলে ধরে ঠেসে নিয়ে আসে, এবং জয়নাল পাগলামি করতে থাকে। জয়নালকে এনে এসে বাসার মধ্যে তারা মানে পাগলামি সহ্য করতে না পারে বেঁধে ফেলে, তারা বেঁধে ফেলে, এবং তারা বলে যে এই ছেলের তো সমস্যা আছে, ওঝা খবর দিতে হবে। তো পরদিন তারা ওঝাকে খবর দিয়ে নিয়ে আসে। ওঝাকে খবর দিয়ে যখন নিয়ে আসে, জয়নাল তখন পুরাই স্বাভাবিক। জয়নাল রাতের কথা কিছুই মনে করতে পারতেছে না, তার কিছুই মনে নেই রাতের কথা। তো ওঝা বলে যে ওর তো আসলে ভিতরে হয়েছে, এই বনের খারাপ রাক্ষস তার উপরে ভর করছে, আমার এটা ছাড়ানোর জন্য তাকে এই সাধনা করতে হবে, এই লাগবে আর কি, বিভিন্ন জিনিস চায় আর কি। তো জয়নালের আম্মা নাকি বলে আচ্ছা ঠিক আছে, জয়নাল চাচাও বলে ঠিক আছে। তো তাকে জয়নালকে নিয়ে যায়, তিনি নিয়ে ওইখানকার বনের ভিতরে নিয়ে যায়, নিয়ে যায় কি তার মতো চিকিৎসা করেন, রিচুয়াল করেন, কিন্তু তারপর নিয়ে আসেন, বলেন যে ঠিক আছে, ওর আর সমস্যা হবে না। কিন্তু দেখা যায় পরবর্তী এরকম কয়েকটা রাত পরে, মানে প্রায় 10-15 দিন পর, আবার রাতের বেলা জয়নাল বের হয়ে যায়, এবং যে সে কোথায় কোথায় এরকম থাকে তাকে আর খুঁজে পায়নি, আর কেউ যায়ও নাই জয়নালের প্রতি। আর তখন আগ্রহ কমে গেছে মানুষের, মনে হচ্ছে যে ওর কিছু একটা হয়েছে, হয় সে আসর হয়েছে বা সে পাগল হয়েছে, কিছু একটা এরকম। তো কেউ আর তাকে খুঁজতে যায় না। আর মোটামুটি সবাই বুঝে যে সে হয়তো গেছে। মানুষ মনে করে যে এরকম হলে হয়তো সে গেলে হয়তো বাঘের হাতে মারা পড়বে বা কোনো সমস্যা হবে। জয়নালের মা নিজে খুব ছেলের জন্যই হয়ে যায়, সে বের হয়ে খুঁজতে থাকে, বাইরে দাঁড়ায় থাকে, কিন্তু কোনো উপায় নেই। জয়নাল আবার ফিরে আসে পরে, এবং এসে সে বাসায় চুপচাপ ঘুমায় পড়ে তার মতো, এবং তার কোনো আর থাকে না, সে যে কি কোথায় গেছিল, অনেকটা স্লিপ ওয়াকিং এর মতো, তার কিছু মনে থাকে না। তো এরকম জয়নালের মাঝে মাঝেই হয়। তো তখন জয়নালের চাচা শুনে যে এরকম তাকে খুলনা শহরে নিয়ে গেলে সেখানে আলেম আছে, তার কাছে নিয়ে ঝাড়লে যদি কিছু হয়। তো তিনি তাকে একসময় খুলনায় নিয়ে যায়, জয়নালকে নিয়ে যেয়ে সেই আলেমের ওখানে নিয়ে যান। তো আলেম নাকি জয়নালকে দেখেই বলে যে ওর উপর তো একটা খুব খারাপ জিনিস মানে আসর করছে, জিন, এবং সম্ভবত তাকে বনে ধরছে, মানে জঙ্গলে ধরছে। এবং ওইখানে বলছে যে এই বনে, সুন্দরবনে বিশেষ করে ওই এলাকায় রাতের বেলা একা থাকার কোনো নিয়ম নাই, এবং কেউ থাকেও না ওই জায়গায়। কিন্তু আগে এমনকি যারা শিকারী ছিল তারাও রাতে থাকতো না একা, তাদেরও এই শিকারী বংশ পরম্পরা নিষেধ থাকতো, কারণ ওইখানে অনেক রকম এরকম জিন আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন। তাদের মধ্যে কেউ একজন তাকে আসর করছে, এবং এইটা এখন তাকে আমল দিতে পারি আমি, আমল দিলে সেই আমল করতে হবে, আর আমার মতো আমি চেষ্টা করবো তাকে ছাড়ানোর। যদি সে ছেড়ে যায় তাহলে তো হবে, কারণ এখন তো তার মধ্যে নাই। তো সেই আলেম নাকি তাকে রুকাইয়া করে, অনেক রুকাইয়া করে। তিনি ডিরেক্টলি ওইভাবে পায় না, বাট একটা কমিউনিকেশন পায় যে ওই খারাপ জিনিসটা তাকে ছাড়তে চায় না, বলে তাকে নাকি সে বাঁচাইছে ওই দিন। সে বলতেছে যে খারাপ জিনিসটা তাকে বাঁচাইছিল, বাট সে তাকে ছাড়বে না, তাকে বিভিন্ন সময় সে আসবে তার কাছে। তালিম বিভিন্ন রকমের তাকে দিয়ে দেয়, চিকিৎসা দিয়ে দেয়, বলে এই করতে। এবং জয়নালকে বলে যে একটু ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতে, যদি না মেনে চলে তাহলে সে সমস্যায় পড়বে, এই সমস্যা তাকে ছাড়বে না।
তো যাই হোক, এইভাবে জয়নাল ওখান থেকে চলে আসে এবং তাকে যেসব নিয়ম দেয় বা যেসব চিকিৎসা দেয় সেগুলো কিন্তু অনেকটাই জয়নাল আসলে ইগনোর করতে এবং সে মানত না, এবং একসময় তাদের বাসায় এগুলো ইউজ টু হয়ে যায়। তো এরকম গ্রামের মানুষই জয়নালকে দেখছে, যেটা প্রথমে বলছিলাম যে গ্রামের মানুষই দেখছে তাকে, যে এরকম মানে যাদের আলোর মধ্যে বনের মধ্যে বাঘের সামনাসামনি বসে আছে সে এটা দেখছে। তো জয়নাল নাকি এখনো এরকম হঠাৎ হঠাৎ বের হয় এবং অনেকেই সন্দেহ করে যে ওইটাই সেম বাঘটাই তার কাছে আসে, কোনো একটা ব্যাপার আছে। তো অনেকে আবার বলে, যারা ওখানে মানুষ তারা অনেকে বলে যে বাঘটা নাকি আসলে বাঘ না, ওইটা নাকি জিন দেও অনেকে বলে। তো এই ঘটনাটা মাহমুদ শেয়ার করে রিশাদের কাছে এবং রিশাদ পুরো শুনে এবং অনেক রাত পর্যন্ত এটা শুনে শুনে বেশ ভয় পায়, খুবই ভয় পায় রিশাদ। এবং রিশাদ তখন মাহমুদকে বলে যে আমাকে একটু জয়নালকে দিনের বেলা দেখাবা, আমি দেখবো। রিশাদ বলে ঠিক আছে। তো যাই হোক, রাতের বেলা তারা একসময় ঘুমায় পড়ে। সেই মাহমুদের রুমের মধ্যে বড় একটা সোফার মতো ছিল, সোফার মধ্যে ঘুমায় মাহমুদ, রিশাদকে বিছানায় ঘুমাইতে দেয়। তো রিশাদ যখন রাতে ঘুমায় আসে, রিশাদের কাছে বারবার মনে হইতেছিল, কেন মাহমুদের ঘরটা ছিল কিন্তু টিনের দেয়াল, মানে টিনের চারিপাশে বেড়া করা আর কি, টিন দিয়ে বানানো। বারবার তার কাছে মনে হচ্ছিল তার ঘরের আশেপাশে কিছু একটা হাঁটতেছে, মানে মনে হচ্ছে কিছু একটা চলতেছে। তো বেশ ভয় পায় রিশাদ, কিন্তু বেশ ভয় পায় রাতে। এবং সে মানে একেবারে ভোরের দিকে তার ঘুম আসে, ঘুম থেকে উঠে সে মাহমুদকে বলে যে আমার মনে হয়েছে যে ঘরের আশপাশ দিয়ে কিছু হাঁটতেছিল। তো মাহমুদ বলে যে হ্যাঁ ভাই, আমারও কিন্তু মনে হয়েছে যে আসলে ঘরের আশপাশ দিয়ে কালকে কিছু হাঁটছে। যাই হোক, দিনের বেলা ওই দিন আর আসলে ঠিক মতো রিশাদ তার কাজকর্ম করতে পারে না, অফিসে যেও ছুটি নেয়। সে বলে যে আজকে আসবো না। সে চলে আসে মাহমুদের সাথে দেখা করে, বলে যে আমাকে নিয়ে চলো, ওই ছেলেকে আমি দেখবো, ওই জয়নালদের বাসায় যাব। তো জয়নালদের বাসায় যায় রিশাদ, যে জয়নালের মায়ের সাথে কথা বলে আগে মাহমুদ, পরে দেখা করাতে নিয়ে যায়। স্বাভাবিক দেখে যে একেবারেই স্বাভাবিক একটা মানুষ সেই জয়নাল, সে বসে ওই সময় মুড়ি আর কিছু খাচ্ছিল। তো দেখে আসে, একেবারে ভদ্রভাবে সালাম দিয়ে বসে। তো চেহারা মেলানোর চেষ্টা করে রিশাদ, রাতে একেই দেখছে কিনা। দেখে যে হ্যাঁ, অনেকটা তার কাছে মনে হয় যে এই সময়তে আসলে পরিবেশ অন্যরকম ছিল, চাঁদের আলোতে আর তার ওই সামান্য হেডল্যাম্পের আলোতে যতটুকু দেখছে, কিন্তু তখন বিভৎস টাইপের চেহারা ছিল, ভয়ঙ্কর টাইপের একটা, মানে উদ্ভ্রান্তের মতো একটা চেহারা। আর এখন মনে হচ্ছে একটা সাধারণ একটা ভদ্র মানুষ ছেলে যেটা হবে এরকম আর কি। তো সে চেহারা মিলে সে পরে বলে মাহমুদকে যে হ্যাঁ, কিন্তু ওই যে প্রশ্ন করে মাহমুদ, তাকে প্রশ্ন করে যে এই জয়নাল, কালকে রাত্রে কি তুই এরকম গেছিলি? জয়নাল বলে না, মাথা নাড়ে শুধু, মানে সে যায় নাই। তো বলে স্বাভাবিক, সে আসলে মনে করতে পারে না, তার মনে থাকে না সে কি করছে ওই সময়টা, সে আসলে সেন্সের বাইরে যায়। তো যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন সেটি তার বন্ধুর ঘটে যাওয়া একটি ঘটনা। তার নাম সবুজ। সবুজ একটা মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু মেয়েটি তাকে পছন্দ করতো না। সবুজ আসলে চেষ্টা থামায়নি। সবুজের নানা ছিল একজন কবিরাজ। উপায় একদমই যখন ছিল না, সেই কবিরাজ নানার কাছে যায়। সবুজ তার নানার কাছে গিয়ে মেয়েটির কথা সব কিছু বলে। সবুজ বলল, নানা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে পছন্দ করে না, তাই আমি তাকে বসে আনতে চাই, জাদু করতে চাই। কিন্তু তার নানা বলে, কালো জাদু করা তো ভালো না, এর ফল ভালো হয় না। তুমি যেটাই করো, বসে আনো বা যেটাই করো, এটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া সম্ভব না, কুফরি করতে হবে। সবুজ তো কোনোভাবেই মানছিল না, সে কালো জাদু করবেই করবে। একেবারেই বদ্ধপরিকর, একদম একেবারেই কনফার্ম হয়ে গেল যে সে করবেই। পরে নানাকে না বুঝাতে পেরে এক পর্যায়ে সবুজ তার নানাকে অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করে। এক পর্যায়ে নানাটা রাজি হয়ে যায়। সবুজকে বলে যে কয়েকটা কাজ করতে হবে, তোমার কিছু জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে, তুমি কি পারবে কিনা? সবুজ বলল, আমি সব কিছুর জন্য রাজি, আমি সব পারবো, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। সবুজের নানা সবুজকে বলে, সবুজ, তোমার প্রথম কাজ হচ্ছে 7টা ঘাটের পানি সংগ্রহ করবা। এটা করতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পর। সবুজ তখন তার কথায় সম্মতি দিয়ে বলে, না, আমি পানি সংগ্রহ করে আপনার কাছে আসব। এরপর সে সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সবুজের নানা পেছন থেকে ডেকে বলে, সবুজ, এখনো সময় আছে পানি আনার, সময় অনেক বিপদ হতে পারে, পিছনে কিন্তু তাকানো যাবে না, সাবধান, যখনই যেখানে যাও পেছনে তাকাবে না। সবুজ বলে, আমার কিছুই হবে না নানা, চিন্তা করো না। শনি এবং মঙ্গলবার আসলে সবুজ 6 ঘাটের পানি সংগ্রহ করে, বাকি ছিল তখন 1 ঘাটের পানি। সেদিন ছিল মঙ্গলবার। সবুজ একা একা সেই ঘাটের দিকে রওনা দিলে একটা বোতল হাতে নিয়ে। যখন বোতলের পানি সংগ্রহ করা শেষ হয়ে গেল, যখন ও ফিরে আসবে, ঠিক
ঠিক তখন সবুজ পেছন থেকে কান্নার আওয়াজ ও হাসির শব্দ একই সাথে শুনতে পায়। ওর তখন মনে হয় ওর দাদা ডাকছে, দাদি ডাকছে, আর বলছে, সবুজ বোতলটা রেখে যা, বোতলটা রেখে যা সবুজ, এটার ফল ভালো হবে না। সবুজ বেশ ভয় পেয়ে যায়। এমনিতেই সে ভয় পাচ্ছিল, তার মধ্যে যখন সে উঠে আসতে যাচ্ছে তখন সেই ভয় পাওয়া অবস্থাতেই তার কানে কানে কেউ এসে ফিসফিস করে বলছিল যে, কোথায় যাস, বোতল না নিয়ে এখানে থেকে চলে যা। এটা বলার সাথে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে চিৎকার শুনে সাথে সাথে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে, এসে দেখে যে সবুজ মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সবাই তাকে তখন বাড়িতে নিয়ে যায়। সকালে তার নানা তার বাড়িতে আসে, এসে বলে, আমি আগেই বলেছিলাম এটা তোর দ্বারা হবে না, অনেক বিপদ আছে, অল্পের জন্য বেঁচেও গেছিস, এগুলি বাদ দে সবুজ। সবুজ বসা থেকে উঠে বসলো এবং নানার কাছে যেয়ে বলে যে, না, একটা কাজ নাই, কাজ হয় না, তাতে কি হয়েছে, অন্য একটা কাজ দেন। খুব জোরাজুরি করার পর যখন মোটামুটি তাকে বলা হলো ঠিক আছে দিব, তখন সবুজের নানা তাকে বলে যে, শ্মশান ঘাট থেকে মৃত মানুষকে যে লাকড়ি দিয়ে পোড়ানো হয় সেইখান থেকে কিছু কয়লা সংগ্রহ করতে হবে, তুমি পারবে সেটা? সবুজ বলল, পারবো। তখন কোনো এক শনিবার রাতে, মাঝরাতে এক শ্মশান ঘাটে লাশ পোড়ানো হয়েছিল। শুক্রবারে লাশ পোড়ানো হয়েছে, সবুজ গিয়েছিল শনিবার রাতে। সবুজ যখন কয়লা সংগ্রহ করার জন্য শ্মশান ঘাটে চলে গেল, প্রথম উপলব্ধি সে করতে পারে যে মাংসের গন্ধ বেড়েছে, ফিসফিসের শব্দ বেড়েছে, ফিসফিস কথাটা বেশি বেশি হচ্ছে। চতুর্দিকে পরিবেশটা এমন যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর চারিদিক থেকে একসাথে 50 থেকে 60 জন মহিলা এবং 50 থেকে 60 জন পুরুষ যদি একসাথে কথা বলে, যেমন আওয়াজ হয় তেমন শব্দ ভেসে আসতে থাকে সবুজের কানে। তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবুও সে ভয়ে ভয়ে একটা কয়লা হাতে নেয়, কিন্তু যখন একটা কয়লা সে হাতে নেয় তখনই অদ্ভুত কাণ্ড হতে শুরু করে। সবুজ শুনতে পায় তার বাবা তাকে নাম ধরে ডাকছে, বলছে, এই সবুজ, কাজটা করিস না রে, এটা রেখে যা। বাবার ভয়েসে এমন যখন ডাক শুনছিল তখন সবুজের মনে হয় তার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে, তাহলে কিভাবে সে ডাকবে? এই প্রেশারটা সবুজ আর নিতে পারছিল না, তাই সে হাতে কয়লা নিয়ে সজোরে মারল একটা দৌড়, আর দৌড়ানোর সাথে সাথে তার পেছন থেকে গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ার শব্দ আসছিল এবং নানা ধরনের কান্নার শব্দ, হাসির শব্দ আসছিল। এবার আর সবুজ থামেনি, এত কিছু শুনেও সে শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল। দৌড়ানোর এক পর্যায়ে সবুজ তার বাড়ির সামনে চলে আসে। তার বাড়ির সামনে আসতে একটা বড় একটা আম গাছ পড়ে। হঠাৎ সবুজের চোখ পড়ে আম গাছের উপরে। সবুজ দেখে সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো আগুনের মতো জ্বলছে, তার গলা থেকে গড় 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 শব্দ বেরিয়ে আসছে। সে অবয়বটা ছিল একটা নারী অবয়ব। তার চুলগুলো এতটাই লম্বা ছিল যে সেটা রাস্তার উপরে এসে পড়ছে। সবুজের চোখে চোখ পড়তেই সেই অবয়বটা সবুজের দিকে তাকিয়ে বলে, তোর সময় শেষ, কোথায় যাবি তুই? আজকেই তোর ঘাটটা মটকে দিব। এ কথা শুনে সবুজ দোয়া পড়া শুরু করে। তার মুখ থেকে সঠিক দোয়াও তখন বেরোচ্ছিল না, সে ভুলে যাচ্ছিল বারবার। একটি জায়গায় দাঁড়িয়ে আছে সবুজ এবং অপোজিটে দাঁড়িয়ে আছে সেই জিনটা। সবুজের শরীরে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে গাছ থেকে নেমে আসে জিনটা, সবুজের শরীরে আস্তে আস্তে সবুজের দিকে আসতে থাকে। তারপর আর কিছু মনে করতে পারে না সবুজ, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে রাস্তা দিয়ে মানুষ বাজারে যাওয়ার সময় তাকে সেখানে পায়। সবাই সবুজকে বাড়িতে নিয়ে আসে। নেওয়ার পর যখন তার হুঁশ ফেরে তখন সে এক দৌড়ে বাড়ির পাশের নারিকেল গাছ বেয়ে গাছের উপর উঠে গেল। কি রে ভাই, এ তো নামানো যাচ্ছে না। যেই সবুজ জীবনে গাছে উঠতে পারতো না, সে দৌড়ে গাছের উপর উঠে গেল। অনেক চেষ্টার পর তাকে গাছ থেকে নামানো, মানে চেষ্টা করা হচ্ছিল, গাছ থেকে সে নামে না। পরে চেষ্টা করে লাস্টে গাছ থেকে নামানো হলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু কাজ হচ্ছিল না। তারপর অনেকে বলছে এটা অন্য সমস্যা। রাতে ঘুমের ঘরে সবুজ চিৎকার করে উঠত আর বলতো তার মাথা নাকি কেউ কেটে নিয়ে যাচ্ছে। তোর মা যখন বলে, কে নিয়ে যাচ্ছে, কে তোর মাথা নিয়ে যাচ্ছে, সে বলতো একটা ভয়ানক বুড়ি নিয়ে যাচ্ছে। সবুজের মা বুঝতে পারে এটা অন্য কোনো সমস্যা। পরে সবুজের মা সবুজের নানার কাছে মোবাইল কল দেয়
3-4টা কল দেওয়ার পর সে কলটা রিসিভ করে সেই নানাটা। তার কাছে সবুজের মা বিস্তারিত সব বলে। তখন মোবাইলে সবুজের নানা বলে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আসলে সবুজের নানা তার আপন নানা নয়, তার নানার বন্ধু, পরিচিত, নানা ডাকে আর কি। পরদিন সকালে উঠে সবাই দেখে সবুজ ঘরে নাই। পুরো বাড়িতে কান্নাকাটি শুরু হয়। এই ঘর ওই ঘর, এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে সবাই। এক পর্যায়ে তাকে সেই শ্মশান ঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে সে কয়লা নিয়ে আসছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিছু লোকজন। পরে সবুজের জ্ঞান ফিরে। সবুজের মা জিজ্ঞেস করে যে তুই ওখানে কেন গিয়েছিলি? সবুজ তখন বলে, আমি তো সেখানেই থাকি, সেখানেই চলে যাব একটু পর। তবে কথা বলার সময় সবুজের গলায় কেমন গড় 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 শব্দ হচ্ছিল। সবুজের মা আর কয়েকজন মিলে এক বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের সাথে কিছু ভালো জিন থাকতো, মানুষের সবসময় সহযোগিতা করত, সাহায্য করত। সবুজের মা ইমাম সাহেবকে সব কিছু বলেন যে এরকম ঘটনা, আমার ছেলেটা রাতের বেলায় এই কাণ্ড ঘটিয়েছে। এক পর্যায়ে ইমাম সাহেব বলে, আমি আপনার বাড়ি যাব, সবুজকে দেখব, তারপর বলবো কি হয়েছে। ঠিক শনিবার রাতে এরকম মাগরিবের নামাজের পর সবুজের বাড়িতে সেই ইমাম সাহেব আসে। এসে চতুর্দিকে তাকাতে থাকে সে। গাছের দিকে তাকিয়ে আম গাছে আস্তে আস্তে করে কি যেন বলছে ইমাম সাহেব। এটা দেখতেছিল যে বাড়িতে থাকা সবগুলো মানুষ। আর সবুজ ঘর থেকে সব কিছু ভাঙতে থাকে আর বলে, তুই আমাকে কিছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব। আর 2 দিন পরই এক পর্যায়ে সবুজের ঘরে ঢোকেন ইমাম সাহেব। ইমাম সাহেব সবুজকে দেখেই বলল, তোমার কি হয়েছে সবুজ? সবুজ বলে, এখান থেকে চলে যা, তুই আমাকে কিছুই করতে পারবি না, আমি ওকে নিয়ে যাবো আর মাত্র 2 দিন। ইমাম সাহেব বলল, তুই সবুজকে কিছুই করতে পারবি না, আল্লাহ যদি না চায়। ইমাম সাহেবকে চারিদিকে একটা সার্কেল করতে লাগলেন, মোমবাতি ধরলেন আর সবুজের মাকে বললেন, 2 জন পুরুষ মানুষ রুমে আসেন যারা সবুজকে ধরে রাখবে, আপনারা মহিলারা রুম থেকে বাইরে যান। সবুজকে ধরে সেখানে আনা হলো। অনেক সময় ধরে ইমাম সাহেব হুজুর চোখ বন্ধ করে কিছু একটা পড়েছে। হঠাৎ সবুজের কণ্ঠ থেকে মেয়েলি কণ্ঠ আসতে শুরু করলো আর বলি, ইমাম তুই চলে যা যদি তোর ভালো চাস। ওই পাড়াপাড়ি ধস্তাধস্তি করছে এরই মধ্যে। এভাবেই তার কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে এই দুষ্টু জিন যেটা ছিল ইমাম সাহেবের কাছে সব কিছু বলে। আসলে তার নানা সবুজকে দিয়ে তার সিদ্ধি লাভ করেছিল। আরও বলে জিনটা তাকে শ্মশান ঘাট থেকে ধরেছে, তার অনেক ভালো লেগেছে। জিনটা তাকে সবুজকে শ্মশান ঘাট থেকে ধরেছে এবং সে তাকে নিয়ে যাবে। ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করার পর সেই জিন বলে, আমি চলে যাব, ঠিক আছে, আসবো না, কিছু জিনিস দিতে হবে, সেগুলি দিয়ে দিল। সেটাও আবার মঙ্গলবার রাতে সন্ধ্যার পর একটা জায়গায় রেখে আসতে হবে। ইমাম সাহেব বলে, দিয়ে দেবো তোকে, যা এখন ভাগ এখান থেকে। পরে জিনের কথা মতো সেই জায়গায় জিনিসগুলো রেখে আসা হয়। আস্তে আস্তে পরে সবুজ সুস্থ হয়, কিন্তু এটার পরে তাকে অনেক কিছু বেঁচে চলতে হয়েছে। সেই নানার সাথে সে পরে কন্ট্যাক্ট করেনি। কালো জাদু কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না এবং সেটা আপনার দিকেই কখনো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এটা ছিল ঘটনা। আমার নাম খন্দকার আকাশ, খিলগাঁও থেকে বলছি। ভাই, আজকে যে ঘটনাটি বলবো তা আমার সাথেই ঘটে যাওয়া একটি কাহিনী শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই। আমার নিজের বাসা আর কি, আমার চাচা ফুপু সবাই একই বিল্ডিংয়ে থাকি। আমাদের পরিবারের সবার সাথে কিছু না কিছু হয়েছে, কিন্তু কখনো কারো ক্ষতি করেনি। আমাদের বাসার অনেকগুলো জিন রয়েছে। যাই হোক, আমার কাহিনীতে আমি চলে আসি। ভাই, এই কাহিনী 2 বছর আগের রমজান মাসের। এমনিতে আমি আমার আব্বুর সাথেই রাতে ঘুমাই, কিন্তু আমার একটু জরুরি কাজে আমাদের গ্রামে যাই, তাই রুমে আমি একা ছিলাম। আমার বাবা জরুরি কাজে গ্রামে গেলেন, তো আমি রুমে একা ছিলাম। তাই আমি ঠিক করি যে সেহরি করে একবারে আমি ঘুমাবো। যে ভাবা সেই কাজ, আমি মোবাইলে একটা মুভি দেখা শুরু করি। রাতে 2টা বেজে গেলে এমন সময় আমি যে রুমে ছিলাম, আমার মনে হলো আমার রুমের দরজাটা কেউ খুলছে। বলে রাখা ভালো ভাই, আমার রুমের যে দরজা সেটা খুললে একটা শব্দ হয়। তাই আমার মনে হলো কেউ দরজার দিক থেকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আলো জ্বালিয়ে দেখি যে না, সেখানে কেউ নেই। পরে আমি মনের ভুল মনে করে আবারও শুয়ে মুভি দেখছিলাম।
কিছুক্ষণ পরে আমার আম্মুর মতো দেখতে দরজা খুলে সাথে সাথে আমার টয়লেটের দিকে যাচ্ছে। তখন আমি বলি যে আম্মু ঘুমাও নাই? তারপর আম্মুর মতো দেখতে সেই অবয়বটা বা যাই বলি সেটা টয়লেটে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমাকে মোবাইল চালাতে দেখে রেগে হয়তো কথা বলেনি, তাই তারপর আমি সেদিকে আর খেয়াল না করে আমি মুভি দেখতে থাকি। এর মধ্যে আমার আম্মুর মতো দেখতে সেই অবয়বটি টয়লেট থেকে বের হলো কিনা তার প্রতি আমার কোনো খেয়াল ছিল না। এরপর আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন আমি দাঁড়িয়ে দেখি যে টয়লেটের লাইট জ্বালানো আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে না, সেখানে কেউ নেই। আমি এতটা গুরুত্ব দেই না, আমি ভাবলাম যে আম্মু হয়তো লাইট অফ করতে ভুলে গেছে। পরে ভাই আমি টয়লেট থেকে বের হয়ে পানি খেতে নিলাম। তখন আমার মনে হলো যে আমার দিকে কেউ তাকিয়ে আছে। পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা, আর কে যেন দাঁড়িয়ে আছে সেখানে। আমি ভাবলাম আম্মু হয়তো দাঁড়িয়ে দেখছে যে আমি আসলে কি করছি। তারপর ভাই আমি আমার পেছনে কিছু খাওয়ার শব্দ পাই। আমি পেছনে তাকিয়ে দেখি কালো বর্ণের অনেক ছোট কিছু একটা, সে কিছু একটা খাচ্ছে। আমার কাছে মনে হলো যে ইঁদুর হতে পারে এমন কিছু। আমি এটা দেখার জন্য সামনে আগাই যে আসলে জিনিসটা কি, ইঁদুর না অন্য কিছু। আমি সামনে এগোতেই দেখি যে সেখানে আর কেউ নেই, আর দরজাটা খোলার সেই শব্দটা পাই। অর্থাৎ তিনি যখন দেখলেন তার পেছনে ফিরে পানি খাওয়ার সময় যে কিছু একটা শব্দ হচ্ছে, তিনি সেখানে এগিয়ে দেখলেন যে না, সেখানে কিছু নেই। তখন তার উল্টো দিক থেকে অর্থাৎ তার পেছন থেকে তিনি শব্দ পেলেন যে তার দরজাটা কেউ খুলছে। অর্থাৎ দরজা খোলার শব্দটা একটু আগে আবারও পেয়েছিলেন, এখন আবারও পেলেন। দরজা খোলার সেই শব্দটা হওয়ার পরে আমি দরজার দিকে তাকিয়ে দেখি যে না, দরজা তো বন্ধই আছে। তাও আমি মোবাইলের লাইট চালিয়ে উঠে দেখতে চাই। সামনে গিয়ে দেখি দরজা স্বাভাবিকভাবেই বন্ধ আছে। তারপর পেছনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা সেখানে আর নেই। তারপর আমি আবার এসে শুয়ে পড়ি এবং কিছুক্ষণ পরে আবার দরজা খোলার শব্দ পাই। অর্থাৎ বারবার একই শব্দ হচ্ছিল। আমি তাকিয়ে সেই আগের মতোই দেখতে অবয়বটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার মায়ের মতো দেখতে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আমি আস্তে আস্তে উঠে বলি যে কে? কোনো উত্তর পাই না। তারপর আমি যে পানির গ্লাসটায় পানি খেয়েছিলাম সেটা হঠাৎ করে পড়ে এই গ্লাসটা ভেঙে গেল। এরপর আমি তাকিয়ে দেখলাম যে না, সেখানে তো কেউ নেই। এবার আমার একটু ভয় লাগলো। ভাই আমি বলে রাখি যে বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকে একটু সাহসী ছিলাম, তাও কিছু না ভেবে আমি উড়িয়ে দিলাম। মনে হয়েছে যে গ্লাসটা হয়তো আমি কর্নারে রেখে এসেছি, যেন পড়ে ভেঙে গেল। ব্যাপারটা কিছুক্ষণ পরে আমি শুনতে পাচ্ছিলাম যে আমাদের দরজায় কেউ ঠক ঠক করে 3 বার নক করলো। আমি একটু অবাক হলাম, কারণ আম্মু আসলে তো কোনো নক করবে না। আমি বললাম যে কে ওখানে? কোনো উত্তর পেলাম না। তারপরে উঠে আমি দরজাটা খুলে দেখি কেউ নেই। আমি এরপর এসে শুতে যাব, আবার সেই একই 3 বার ঠক ঠক করে দরজায় নক করার শব্দ। ভাই আমার আম্মুর একটা কথা আমার মনে পড়লো যে আম্মু বলেছিল দরজায় কেউ 3 বার নক করলে বা কড়া নাড়লে, কে জিজ্ঞাসা করলে উত্তর যদি না দেয় তাহলে দরজা খুলতে হয় না। আমি ভাবলাম এবার আমি দরজা খুলব না। আমার কিছুক্ষণ পর সেই একই নকের শব্দ। এবার আমি সাহস নিয়ে দরজাটা খুলি, কিন্তু এবার আমি যা দেখি সেটা আমি এক ফোঁটাও আশা করিনি। আমি দেখি একটা কালো অবয়ব, চোখ দুটো একেবারে জল করছে অন্ধকারে, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো আগুনের মতো করে জ্বলছে। এটা দেখে আমি তাড়াতাড়ি দরজা আটকে নিয়ে বিছানায় এসে কাঁথা মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ি। এরপর আমি কান্নার একটা বিকট শব্দ শুনতে পাই। আমি ভয়ে ভয়ে শুয়ে থাকি এবং উঠে দেখারও সাহস পাই না। এরপর কখন ঘুমিয়ে পড়ি তাও খেয়াল নেই। এবং কিছুক্ষণ পরে আম্মু আমাকে ডাক দেয় সেহরি খাওয়ার জন্য। আমি উঠে আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু, রাত্রে কি তুমি আমার টয়লেটে গেছিলা? এরপরে আম্মু বলে যে না তো, আমি তো মাত্র ঘুম থেকে উঠে তোকে ডাকলাম। এটা শুনে ভাই আমার বিশ্বাস হচ্ছিল না, যে কারণ আমি নিজে সেই অবয়বের সাথে কথা বলছিলাম। অর্থাৎ সেই অবয়ব কোনো উত্তর না দিলেও তিনি কিন্তু বারবার বলছিলেন যে আম্মু
কিছু লাগবে বা এরকম কোনো কথা বলছিল, কিন্তু আর এবং সে ভাবছিল যে সে যেহেতু মোবাইল চালাচ্ছে তার আম্মু হয়তো রেগে গিয়ে তার কোনো কথার উত্তর দিচ্ছে না, তবে আসলে সেখানে তার মা ছিল না। এটা কি হয়েছিল সেদিন আমি এখনও জানি না। এরপর থেকে আব্বু না থাকলে আমি আর রাত জাগি না। এই কাহিনীটা আমার সাথে ঘটে যাওয়া সত্য কাহিনী, পড়ে শোনালে খুশি হব ভাই। আমার ভাইয়ের সাথেও ঘটে যাওয়া ঘটনা আছে, পরে আরেকদিন লিখে পাঠাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। তো ঘটনাটি ঘটেছে আমার পাশের এলাকায় আমার এক ছোটো ভাইয়ের সঙ্গে। তো ছোটো ভাই একটা অটো রিক্সা নিছে, ও রিক্সা চালায়। তো প্রতিদিনের মতনই রিক্সা চালায়, তো অটো রিক্সা চালায়। তো একদিন ও আর কি একটা স্টেশনে, যেমন আমি আদিতমারি মমিনের গ্যারেজের সামনে ও প্রত্যেক দিন রিক্সা চালায়। ও রাতে ভাড়া মারে, ওই যে বাস থেকে যে মানুষগুলো ওই বাসার থেকে আসে, ঢাকার থেকে আসে যে যাত্রীগুলো, ওগুলোকে আর কি ওগুলোর ভাড়া মারে ও রাত 2টা-3টা পর্যন্ত। তো ওগুলো ভাড়া মেরে নাকি ওর আর কি ইনকামটা একটু বেশি হয়, সেজন্য ওগুলো ভাড়া মারে। তো প্রত্যেক দিনের মতো ও এরকম করে বাসার থেকে সারাদিন শুয়ে থাকে, রেস্ট নেয়, গাড়ির চার্জ দিয়ে। ও মনে হলো যে সন্ধ্যার সময় 10টার দিকে চলে যায়। তো 10টার দিকে যায়, 12টা-11টা পর্যন্ত টুকিটাকি একটু করে ভাড়া মারে। আর 1টা-2টার সময় ও আর কি সেই ওই অটোর যাত্রী যে ওগুলোর ভাড়া মারে, অটো যাত্রী না, আসলে ও বাস থেকে যে মানুষগুলো রাতে আসে 12টা-1টা-2টার সময়, প্রত্যেক দিন ওইরকম করে আর কি ও ভাড়া মারে। তো একদিন আমাবস্যা রাত, সেই রাতে ওই যে স্ট্যান্ডে ও থাকে, ওই স্ট্যান্ডে আর কি একটা বড় একটা শিমুল গাছ ওই স্ট্যান্ডের পাশে আছে। তো সেই দিন প্রত্যেক দিন লোক থাকে ওইখানে। তো সেই দিনটা একটু ঝড় বৃষ্টি ছিল, আবহাওয়াটা একটু খুব খারাপ ছিল। তো আবার সেই দিনের মতনই ওইখানে গেছে, যাওয়ার পর একটু টুকটাক একটু বৃষ্টি। ও যাওয়ার পর দেখতেছে নির্জন, স্ট্যান্ডে কোনো লোক নাই, অটোর স্ট্যান্ডে কোনো অটো নাই, কোনো লোক নাই। আর ট্রাক যে বাসটা আছে, যেগুলো যানবাহন চলাচল করে, এগুলো ওইখানে আর কি নাই। তো ও আবার বলতেছে আজকে কি ভুলে আসলাম নাকি, আমি তো জানি আজকে বৃষ্টি, ঝড় বৃষ্টির রাত, আজকে তো মনে হয় একটু ইনকামটা বেশি হবে, সেজন্য আসলাম। তো এই জন্য আসলো। তো আসার পর ও দেখতেছে এখানে নিস্তব্ধ, একদম নিস্তব্ধ সেই অটো স্ট্যান্ডটা, ঝিলিঝিলি বাতাস। তো কিছুক্ষণ পর একটা বাস আসলো। তো বাসটা দেখে ওর সেই অটো রিক্সাটা আর কি সামনে নিয়ে গেল বাসের আলোতে। তো 2-4জন মহিলা মেয়ে যাত্রী আর কি নামলো ওই বাস থেকে, ওই মেয়ে যাত্রীগুলোকে নিয়ে। তো ওই মেয়ে চারটাকে বলতেছে আপু আপনারা কি যাবেন? তো মেয়ে চারটে বলতেছে হ্যাঁ যাবো, কালঘাটির ঘাটে যাবো, কালঘাটির ঘাট। তখন উনি বলতেছে কালঘাটির ঘাট তো অনেক দূর, একটু তাহলে ভাড়া আকাশ খারাপ, ভাড়াটা একটু তাহলে বেশি দেওয়া লাগবে, এরকম বলে ওই আপুগুলোকে আর কি কালঘাটি ঘাটে নিয়ে যাওয়ার জন্য তার ওই রিক্সাতে তুললো। তো রিক্সাতে তোলার পর আপুদেরকে নিয়ে যাচ্ছে। ও তো সাদা মনে যে আজকে যাত্রী পাইছি 4জনকে নিয়ে গেলো, 200 টাকা ঠিক করে আর কি নিয়ে গেল, 200 টাকা ঠিক করে নিয়ে গেল। তো কিছুটা পথ যখন ও চলে গেল, সামনে একটা নিধুয়া একটা জায়গা ছিল, ওই জায়গায় ফাঁকা নির্জন একটি জায়গা ছিল, ওই জায়গায় আর কি এখনও বাড়ি ঘর অন্য কিছু কোনো জিনিস আর কি ওই এলাকায় নাই। তো ওর অটোর গতিটা ছিল 10-20-এ, যেহেতু রাস্তা খারাপ, রাস্তা আকাশ খারাপ, আবার হচ্ছে যে অন্ধকার রাত, কারেন্ট নাই, চারপাশে বাড়ি ঘর দরও নাই, তো আলো থাকবে কোত্থেকে? তো ওর অটোর যতটুকু আলো, একটু ছোটো একটা অটোর যতটুকু আলো, অতটুকু আলো নিয়ে ও যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পর সেই সামনে একটা শ্মশান ছিল, একটা মন্দির ছিল, একটা কালী মন্দির ছিল, একটা কালী মন্দির ছিল। তো ওই কালী মন্দিরের কিছুটা সামনে যাওয়ার পর ওই মেয়েগুলো গুদুর গাদার করে আলাপ কি জানি বলতেছে।
কী জানি বলতেছে। তো ওই মামা আবার মানে শুনতেছে তো কী জানি বলতেছে আর হাসতেছে। আর হাসিটা ছিল একদম ভয়ানক একটা মানে ভয়ানক আকৃতির। মেয়ে চারটে যে চড়ছিল ওই মেয়ে চারটের মুখের ফেস কিন্তু অনেক সুন্দর ছিল। তো পিছন দিয়ে ওই পিছনের সাইড লুকিং গ্লাসে কোনোরকমভাবে দেখতে পেলো যে কোনোরকমভাবে দেখতে পেলো মেয়েগুলোর মুখগুলো পুরো ভয়ানক আকৃতির একটা মুখের ফেস, মানে চামড়াগুলো গুটানো আর মুখ আর দাঁতগুলো রক্ত মাখানো। ও তো ভয়ে একদম মানে ভয়ে ওর কোনো মাথায় কাজ করছিল। ওর যে পিছন দিয়ে তাদেরকে একটু ঘুরে দেখবে ও সেইটুকু সাহস পাইতেছে না, বা এতটুকু ওর সাহস হচ্ছে না যে পিছন দিয়ে ও আর কি ঘুরে দেখবে। তো একটা ভয়ানক ব্যাপার, একটা ছেলে এত রাতে অটো রিক্সা নিয়ে এরকম 4-5টা মেয়ে মানে 4-5টা আর কি মেয়ে নিয়ে যাওয়া। তো কিছু দূর কালী মন্দিরের ওইখানে এত প্রকার হাসি বলতেছে, এই দ্বারা অটো দ্বারা আমরা এখানে নেমে পড়বো। তবে এই মেয়ে চারটা কিন্তু ছিল ভালো, যে অবয়ব মেয়ে চারটা ভালো ছিল। যখন নামলো স্বাভাবিক তাদের মুখের ফেস ওকে ভাড়া দিল, দিয়ে ওরা কালী মন্দিরের দিকে প্রবেশ করে বলতেছে এখন তুই যা, আমরা এখান থেকে যাইতে পারবো। এমন মানে সুর ভয়ানক গলায় এমন এক পর্যনে ও বলতেছে। তো ও সোজাসুজি টাকা নিয়ে 1 সেকেন্ডও দেরি না করে ওইখান থেকে একদম দ্রুত তার অটো স্ট্যান্ডে চলে এসলো। তো এই ছিল রাসেল ভাই এই আমার ভয়ানক ঘটনাটি।